আচ্ছা, রেকর্ডটা অন করে দাও। উম, আমরা, হ্যাঁ, টোটাল এটাকে ঠিক রিয়াল অ্যানালিসিস বললে হয় না, কারণ ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস থাকে, এটাকে ক্যালকুলাস হিসেবে বলি। তো ক্যালকুলাসের মধ্যে অনেকগুলো পার্ট থাকে, ঠিক আছে? আমরা ক্যালকুলাস হিসেবে এটাকে বলছি। এবার এই ক্যালকুলাসের মধ্যে চারখানা পার্ট আছে তোমাদের, হ্যাঁ, সেই পার্টগুলো একটু আলোচনা করে দিই। টোটাল চারখানা পার্ট। আমি টোটাল আগে সিলেবাসটা একটু আলোচনা করে দিই। আমরা কি কি পড়তে চাইছি বা কি কি পড়বো সেগুলো একটু আলোচনা করে দিই, ঠিক আছে? কি কি সেই পার্ট? নাম্বার ওয়ান, 1 নম্বর বলছে ক্যালকুলাসের মধ্যে, এটা প্রথম পার্ট, সেটা হচ্ছে রিয়াল অ্যানালিসিস। ঠিক আছে? এই যে রিয়াল অ্যানালিসিস পার্ট, সেই রিয়াল অ্যানালিসিস পার্টের মধ্যে কি কি আছে সেগুলো বলবো। নেক্সট যেটা পার্ট সেটা হচ্ছে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস। তো তোমাদের মেনলি টু, খুব ম্যাক্সিমাম হলে 3 ভেরিয়েবলস আছে, তার বেশি নেই। তবে 2 ভেরিয়েবলস এর কোশ্চেনই আসে, 3 ভেরিয়েবলস থেকে সচরাচর আসে না। ঠিক আছে? ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবলস। ঠিক আছে? এইটা এইটা একটা পার্ট। ক্যালকুলেশন চারখানা পার্ট আছে, হ্যাঁ। আচ্ছা, একটা পার্ট হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। কি কি তার মধ্যে আছে আমি সব বলে দেবো। আরেকটা পার্ট, লাস্ট পার্ট হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ঠিক আছে? এটা লাস্ট পার্ট। আগে সিলেবাসটা বুঝে নাও। বুঝতেই পারছো সিলেবাসটা অনেকটাই বেশি, কারণ এগুলো তোমরা বিএসসি তে এক একটা করে পেপার পড়তে, একটা পেপার অ্যানালিসিস, এবং অ্যানালিসিসের ক্ষেত্রে দুটো পেপার থাকতো, অ্যানালিসিস 1, অ্যানালিসিস 2। অর্ধেকটা থাকতো ডিফারেন্সিবিলিটি অবধি একটা সেমে, বা তোমাদের তো ইয়ারলি ছিল অনেকের, এক একটা, একটা ইয়ারে হয়তো ডিফারেন্সিবিলিটি অবধি, পরের ইয়ারে হয়তো ইন্টিগ্রেশন থেকে। তো বুঝতেই পারছো এটা টোটাল দুটো পেপারের, বা একটা পেপারকে দুভাগে ভাগ করে থাকতো। এটা একটা পেপার থাকতো, এটা একটা পেপার থাকতো, এটা একটা পেপার থাকতো, তো চারটে পেপার মিলিয়ে এবার একটাই, হ্যাঁ, সেটা হচ্ছে ক্যালকুলাস। তাহলে বুঝতেই পারছো এখান থেকে প্রচুর কোশ্চিন আসে, এবং এই পোর্শনটা যদি ছেড়ে দাও তাহলে খুব মুশকিল। যে কোনো চাকরির পরীক্ষাতেই ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, অ্যানালাইসিস, ফাংশন অফ সেভারাল, এটা ছাড়া যাবে না। এবং আমি, হ্যাঁ, আমার ছাত্রদেরকে সবসময় বলি, বা আমার ছাত্ররা এরা, মানে সবসময় এটা বলে রাখি যে এই অ্যানালিসিস, হ্যাঁ, এই জিনিসটা আমি যেভাবে ছাত্রদেরকে বোঝাই বা এত ডিপলি বোঝাই, যে আমার অ্যানালিসিস পড়ানোর পরও যদি কোনো ছাত্র সেটা বুঝতে না পারে, যদি ভালো না বাঁচতে পারে, তাহলে সেটা আমার ক্ষেত্রে মনে হয় যে আমার, কি বলবো, যে খারাপ লাগে, বা আমার সেটা ব্যর্থতা। কারণ অ্যানালিসিস একদম, কি বলবো, যে নিখুঁতভাবে একদম গোড়া থেকে এবং বেসিক জায়গা থেকে, মানে বাচ্চাদেরকে যেরকম হাতে খড়ি দেওয়ার সময় অ আ শেখানো হয়, সেরকম ভাবেই আমি অ্যানালিসিসের অ আ শেখাই। আমি জানি না ওয়েস্ট বেঙ্গলে কোনো টিচার এরকম ভাবে এত ডিপলি বা এত ভেতর করে শেখায় কিনা, এত ইজিলি বিষয়টা শেখায় কিনা, কিন্তু আমি মনে হয়, বা আমি নিজে অ্যানালিসিস, যেহেতু স্টুডেন্ট যখন আমি ছিলাম, তখন আমার অ্যানালিসিস বুঝতে খুব অসুবিধা হতো। আমি ইভেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছর পাস করার পর আমি অ্যানালিসিস কিছু জানতাম না। তো সেই ক্ষেত্রে আমি বিষয়গুলো ফিল করতে পারি যে ছাত্রদের অ্যানালিসিস এমন একটা জিনিস যেটা ওপর ওপর দিয়ে চলে যায় মাথার। খুব ডিপলি, খুব থরলি যদি না পড়ায়, বা একদম গোড়া থেকে যদি না পড়ায়, তাহলে সত্যি মিডিওকার বলো বা নর্মাল ছেলে মেয়েরা বলো, তারা বুঝতে পারে না, একদম বুঝতে পারে না অ্যানালিসিস, এবং এটা স্বাভাবিক। এটা একদমই স্বাভাবিক। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে স্যারগুলো যে এসে পড়িয়ে দেয় এপসাইলন ডেল্টা ফেল্টা, এটা ওটা, একদম ছাত্রছাত্রী কিছু বুঝতে পারে না, তার ফলে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, এবং অ্যানালিসিসের প্রতি একটা ভীতি, এবং সারা জীবন অ্যানালিসিস আর ধরতে চায় না। না স্যার, এটা বাদ দিয়ে পাস করতে পারবো কিনা বলুন, বা এটা বাদ দিয়ে চাকরিতে কটা কোশ্চিন করা যাবে, এই সমস্ত কোশ্চিন জিজ্ঞেস করে। তো যারা একদম অ্যানালিসিস শেখোনি বা অ্যানালিসিস জানো না, তাদের কোনো চিন্তা নেই, আমি যেইভাবে পড়াচ্ছি এবং ভালোবেসে পড়াবো, এবং তোমরা দেখবে যে অ্যানালিসিসের প্রতি একটা ভালোবাসা তোমাদেরও জন্মাবে, এবং অ্যানালিসিসকে এরপর, মানে ভয় তো দূরের কথা, মানে অ্যানালিসিস বলবে স্যার অ্যানালিসিস থেকে কোশ্চিন করে আসলাম, দেখুন স্যার অ্যানালিসিস থেকে আপনি যা পড়িয়েছেন সেখান থেকে কমন আসুক না আসুক, কিন্তু অ্যানালিসিস থেকে নিজে থেকে করে আসলাম এবং সব ঠিক করে আসলাম, এরকম কথা আমি শুনতে চাই, বা এগুলো তোমরা মানে বলবে আমি নিশ্চিত। তো অ্যানালিসিস, হ্যাঁ, মানে এই সবগুলো নিয়ে দেখো, এইগুলো নিয়ে বেশি আমার মাথা ব্যথা নেই, কারণ ক্যালকুলাস ফ্যালকুলাস এগুলো সূত্র ফর্মুলা এগুলো ফেলে দিবে, এই জায়গাটা নিয়ে আমার মাথা ব্যথা, আর এই জায়গায় দুটো জায়গা নিয়ে, বাকি এই জায়গাগুলো, এগুলো তোমরা ইজিলি পারবে, কারণ এই দুটো জিনিস যদি বুঝে যাও তাহলে এগুলো আর কিছু না, দুধ ভাত। তো রিয়াল অ্যানালিসিসে কি কি আছে আমি একটু বলে দিই, সবাই এটা জানো। ফার্স্ট যেটা আছে রিয়াল অ্যানালিসিস, সেটা হচ্ছে সেট সম্পর্কে জানতে হবে। সেট মানে কিন্তু ওই আমাদের যে সেট থিওরির সেট ম্যাপিং রিলেশন, সেটা না। এখানে একটু অন্য ধরনের জিনিস। অন্য ধরনের মানে, কি ধরনের সেট এখানে আছে? এখানে হচ্ছে ওপেন সেট,
ক্লোজ সেট, হ্যাঁ, এই সমস্ত জিনিসপত্র, ইন্টিরিয়ার পয়েন্ট, লিমিট পয়েন্ট, ক্লোজার, কিছু কিছু প্রপার্টি রিয়াল নাম্বারের, এইভাবে। তো প্রথম যেটা সেটা হচ্ছে আমরা রিয়াল নাম্বার সিস্টেম সম্পর্কে জানবো, এটা ফার্স্ট চ্যাপ্টার। হ্যাঁ, রিয়াল নাম্বার সিস্টেম, এই চ্যাপ্টারটা যদি স্কিপ করে যাও বা এই চ্যাপ্টারটা যদি বুঝতে না পারো, তাহলে বিশ্বাস করো আর কোনো কিছু অ্যানালিসিসের বুঝতেও পারবে না এবং ভালো লাগবে না। সেই জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে খুব মেন, এবং আজকেই শুরু করবো, এবং এই জন্য আমি অনেককে বলেছিলাম যে আজকে ক্লাসটা করো, ভালো লাগবে। রিয়াল নাম্বার সিস্টেম, এতদিন ধরে রিয়াল অ্যানালিসিস যদি কারোর বোরিং লেগে থাকে, যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আজকে বিশ্বাস করো কিচ্ছু বুঝতে অসুবিধা হবে না এবং ভালো লাগবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। রিয়াল নাম্বার সিস্টেম, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, একদম অ্যানালিসিসের ফার্স্ট চ্যাপ্টার। এটা সময় দিতে হবে এবং এটা ভালো করে বুঝতে হবে। আর এটা যদি বুঝে যাও, তারপরে আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে সেটস ইন আর। আচ্ছা, রিয়াল অ্যানালিসিস মানে সব কিন্তু আর এ কাজ করবো আমরা, ঠিক আছে, আর, আর ফর রিয়াল। তাহলে সেটস ইন আর, এই দুটো চ্যাপ্টার যদি বুঝে যাও, হ্যাঁ বিলিভ মি, এই দুটো চ্যাপ্টার যদি বুঝে যাও, তাহলে আর কিচ্ছু অসুবিধা হবে না, পরের চ্যাপ্টার গুলো দ্রুত গতিতে এগোনো যাবে এবং কিছু সমস্যাই হবে না, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। তাহলে প্রথম চ্যাপ্টার হচ্ছে সেট সিনার, প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা বুঝতে হবে। সরি, রিয়াল নাম্বার সিস্টেম প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বুঝতে বুঝতে হবে এটা। আর সেকেন্ড যে চ্যাপ্টারটা বললাম সেটা হচ্ছে সেট সিনার। এই দুটো চ্যাপ্টার তোমরা একটু শান্ত মতো বা একটু খেটে খুঁটে বুঝে নাও, বাকি চ্যাপ্টার আমার আর দরকার নেই, বাকি তোমরা নিজেরাই বুঝে নেবে, আমি ছাড়াও বুঝে বুঝে যেতে পারবে। 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে সিকোয়েন্স, খুবই সোজা চ্যাপ্টার। অ্যান্ড সিরিজ একসাথে বলে দিই। 4 নম্বর হচ্ছে লিমিট। 5 নম্বর হচ্ছে কন্টিনিউটি। 6 নম্বর ডিফারেন্সিবিলিটি। LCD, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, এবং এরা একে অপরের সঙ্গে রিলেটেড। এই তিনটে চ্যাপ্টার একসাথে করাবো বা একসাথে চেষ্টা করবো পরপর পরপর করানো, যাতে করে তিনটে যে একে অপরের সঙ্গে রিলেটেড, হ্যাঁ, একে অপরের সঙ্গে কানেক্টেড, সেটা বুঝতে পারবে। আবার সিকোয়েন্স আর সিরিজ একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, যারা 9-10-এর জন্য পড়বে তাদের এতটুকুটা সিলেবাস। রিয়াল অ্যানালিসিসে যারা 9-10 দেবে, এসএসসির ক্ষেত্রে বলছি, তাদের এতটুকুটা সিলেবাস। আর যারা 11-12 দেবে, এসএসসি বলো, মাদ্রাসা বলো, বা বিহারের ক্ষেত্রেই বলো, তাদের ক্ষেত্রে ইন্টিগ্রেশন আছে। কি ইন্টিগ্রেশন? রিম্যান বা রাইম্যান, এক একজন এক এক রকম উচ্চারণ করে, ম্যাথমেটিশিয়ান নাম, উনি জানবেন ওনার উচ্চারণ কি বেশ, তবে রিম্যান ইন্টিগ্রেশন বলে আমি বলছি। নেক্সট যেটা, সেটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। হ্যাঁ, এক ধরনের ইন্টিগ্রাল আছে এটাকে বলে ইমপ্রপার, যেটা প্রপার না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশনস। হ্যাঁ, সিকোয়েন্স অফ ফাংশনস। আচ্ছা, যদি বলো স্যার এর আগেও তো একবার সিকোয়েন্স বলেছেন, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা সিকোয়েন্স নাম্বারের সিকোয়েন্স, আর এটা হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশনের সিকোয়েন্স। ঠিক আছে, এগুলো 11-12 এর ক্ষেত্রে আছে। আচ্ছা, সিরিজ অফ ফাংশনস। অ্যানালিসিসের ক্ষেত্রে কি বলতো, 9-10 আর 11-12 এর মধ্যে একটু পার্থক্য আছে সিলেবাসের, অন্যান্য ক্ষেত্রে বেশি নেই, 19-20, কিন্তু এই ক্ষেত্রে একটু 11-12 বেশি আছে সিলেবাসটা। পাওয়ার সিরিজ, এই হচ্ছে আমাদের গোটা অ্যানালিসিসের সিলেবাস। বুঝতে পারা গেছে? রিয়াল অ্যানালিসিস পুরোপুরি সিলেবাসটা হচ্ছে এইটা। এবার চলে আসি ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলসে। তো বলছে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস কি? যেখানে ভেরিয়েবল একের বেশি, মানে যে অ্যানালিসিসটা আর এর উপর না নিয়ে R2 বা R3-র উপর নিয়ে একাধিক ভেরিয়েবল কি আছে সেখানে, সেখানে বলছে সিলেবাসটা ছোট সিলেবাস, বেশি বড় না, এবং সেখান থেকে কোশ্চিনও কম আসে। সেখানে বলছে এই সেভারাল ভেরিয়েবলস এর যে ফাংশন গুলো, সেই ফাংশন গুলোকে ডিফাইন করতে হবে, মানে ডেফিনেশন আগে, আগে কিভাবে ফাংশন গুলো ডিফাইন করতে হয় না করতে হয় সেটা আগে শিখবো। ডেফিনেশন অফ ফাংশনস অফ মোর দ্যান ওয়ান ভেরিয়েবল, একাধিক বা একের বেশি ভেরিয়েবল থাকলে তাকে কি করে বা সেইগুলো কি করে ডিফাইন করবো, সেই ফাংশন গুলো, সেইগুলো আমরা শিখবো প্রথম চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টারে আমরা শিখবো আগের মতোই, অ্যানালিসিসে যেরকম শিখেছি, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, এই জিনিসপত্রগুলো আছে। হ্যাঁ, এইগুলো ওকে। 3 নম্বর হচ্ছে ওই পার্শিয়াল ডেরিভেটিভ বলে বিষয়গুলো আছে, ঠিক আছে, পার্শিয়াল ডেরিভেটিভ, সোজা জিনিস। নেক্সট কি আছে? অয়েলার্স থিওরেম বলে একটা থিওরেম আছে, এবং তার অ্যাপ্লিকেশন, হ্যাঁ, অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এইগুলো আছে। আমি একটু বলে দিই পরপর পরপর সিলেবাসটা। আর তারপরে আমাদের কিছু চেন রুল দিয়ে অঙ্ক করতে হবে, হ্যাঁ?
চেন রুল। ঠিক আছে, এই মোটামুটি সিলেবাস তোমাদের, এবং এগুলো সবই 11-12-ও আছে, 9-10-ও আছে। ওকে, সবকিছু কিন্তু দুটোতেই আছে। 11-12টা আমি লাল কালি দিয়ে লিখছি, 9-10টা কালো কালি দিয়ে, তাহলে বুঝতে পারবে। মানে 11-12 কিন্তু কালো কালি গুলোও আবার মানে 11-12 মানে গোটাটাই, আর কালো কালি দিয়ে শুধুমাত্র হচ্ছে 9-10, আর এক্সট্রা যেগুলো 11-12 সেগুলো লাল কালি দিয়ে। ঠিক আছে, ওকে, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে কি আছে জানো? সবাই আশা করি জানো। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আছে ওই যে ওই অ্যাপ্লিকেশন গুলো কি, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। তাহলে এইগুলো খুব সোজা। ট্যানজেন্টের ফর্মুলা কি, নর্মালের ফর্মুলা কি বলে দেবো, কোন পয়েন্টে ট্যানজেন্ট কোন পয়েন্টে নর্মাল এগুলো বলতে পারবো, এবং একটা জিওমেট্রির সঙ্গে রিলেটেড। জিওমেট্রি যদি ট্যানজেন্ট নর্মাল ঠিক মতো পড়ে থাকো তাহলে এটা অসুবিধা হবে না। আচ্ছা, এনভেলপ। এনভেলপ, ঠিক আছে, এই জিনিসটা আছে। এগুলো সব পড়েছো একদম, দেখবে ফার্স্ট ইয়ার বা কেউ যদি সেমিস্টার পড়ে তাহলে ফার্স্ট সেমের ক্ষেত্রে এগুলো থাকে, একদম প্রথম সেমিস্টারে থাকে, বিশেষ করে সমস্ত ইউনিভার্সিটি। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাসিমটোটস। 9-10-এ নেই, তবে 9-10-এর ছেলেদের এটা জেনে রাখা উচিত। আমার মনে হয় যে এটা জানাটা খুব জরুরি, অ্যাসিমটোটস। আচ্ছা, তারপর হচ্ছে কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, সার্কেল অফ কার্ভেচার, সেন্টার অফ, এগুলো সব কার্ভেচার আছে। ঠিক আছে, আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে পেডাল ইকুয়েশন। তবে হ্যাঁ, ট্যানজেন্ট নর্মালের মধ্যেও কিন্তু পেডাল ইকুয়েশনটা ধরে নেওয়া হয়, সেই কারণে পেডাল ইকুয়েশনটাও 9-10-এর ছেলেরা কিন্তু পড়ে যেও, বা ছেলে মেয়েরা। এবার চলে আসি ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাসের ক্ষেত্রে কি কি আছে বলে দিই একটু ঝট করে। ইন্টিগ্রাল ক্যালকুলাসের ক্ষেত্রে হ্যাঁ, যেটা সবার প্রথমে আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন করব। বিভিন্ন ধরনের ইন্টিগ্রালস, হ্যাঁ। এবার যদি বলো স্যার এখানেও তো ইন্টিগ্রেশন আছে, অ্যাকচুয়ালি এখানেও ইন্টিগ্রেশন আছে, কিন্তু এই পার্টটাকে অনেকটা ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে অনেকে ধরে। তবে এটাকে আমরা অ্যানালিসিসের মধ্যে ধরছি, আর এইখানে ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আমরা আলাদাভাবে বলছি, সেখানে ইন্টিগ্রেশন গুলো আছে বিভিন্ন ধরনের, যেগুলো 11-12-এ শিখেছো। সাবস্টিটিউট করা, কস থিটার জায়গায় কি ধরতে হয়, কস থিটা থাকলে, বা এক্স ইকুয়াল টু কস থিটা ধরতে হয়, এই সাবস্টিটিউশন গুলো যেগুলো, সেই সমস্ত জিনিসপত্রগুলো একটু আছে। নেক্সট কি আছে, বিটা গামা ফাংশন। বিটা গামা ফাংশন হচ্ছে অ্যাকচুয়ালি ইমপ্রপার ইন্টিগ্রেশন, তবে আলাদাভাবে বলে রাখলাম। বিটা গামা ফাংশন থেকে কিন্তু কোশ্চিন আছে এবং খুব ইম্পর্টেন্ট। নেক্সট কি আছে সেটা হচ্ছে এরিয়া, ভলিউম, এগুলো বের করা। এরিয়া বের করা, ভলিউম বের করা, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র বের করা। আচ্ছা, নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে কোয়াড্রেচার, এটাও আছে। আর কি আছে, ডাবল ইন্টিগ্রাল। তোমাদের ট্রিপল ইন্টিগ্রাল সিলেবাসে নেই, ডাবল ইন্টিগ্রাল আছে। ঠিক আছে, ট্রিপল ইন্টিগ্রাল থাকলেও অসুবিধা হতো না, খালি একটা ভেরিয়েবল বেরিয়ে যেত। আর কি আছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, রিডাকশন ফর্মুলা টর্মুলা এগুলো সব আছে, হ্যাঁ। বিভিন্ন ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো দিয়ে আমরা ইন্টিগ্রেশন করি। মোটামুটি এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে আছে, এবং সবই কিন্তু 9-10-11-12 সব জায়গাতেই আছে। ওকে, বোঝা গেছে। খালি 11-12-এ তাহলে এক্সট্রা কি, এই কয়েকটা জিনিস, আর এই কয়েকটা জিনিস আগে 9-10 জিনিসপত্রগুলো শেষ করে দিই, তারপরে 11-12টা এক্সট্রা ভাবে করিয়ে দেবো। ঠিক আছে, ওকে। তাহলে এই গেল হচ্ছে আমাদের রিয়াল অ্যানালিসিস, ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, পুরোপুরি আমাদের এটা হচ্ছে ক্যালকুলাসের সিলেবাস। এবং ক্যালকুলাসের সিলেবাসটা বুঝতেই পারছো অনেকটা বেশি, সেই জন্য এখান থেকে কিন্তু কোশ্চিন আসবে, এবং এটা কিন্তু ছাড়া যাবে না। ওকে, আচ্ছা, এবার তাহলে আমরা ফার্স্ট চ্যাপ্টার দিয়ে শুরু করি, রিয়াল নাম্বার সিস্টেম। বলে দিয়েছি আগেই যে রিয়াল নাম্বার সিস্টেম এই চ্যাপ্টারটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার না শিখলে আমরা অ্যানালিসিসের কিচ্ছু শিখতে পারবো না। মনে রেখো যে এই চ্যাপ্টারটা হচ্ছে অ্যানালিসিসের অ আ ক খ। এই অ আ ক খ যদি না শেখো, বা এবিসিডি যদি না শেখো, তাহলে কিন্তু কোনোদিনই তুমি বাংলা বা ইংলিশ শিখতে পারবে না, কিছু জানতে পারবে না, কিছু লিখতেও পারবে না। বেসিক্যালি তুমি পড়ে যাবে কতগুলো সেন্টেন্স, দিয়ে পড়ে টড়ে সব ভুলে যাবে কিছুদিন পর। পরীক্ষার আগে হয়তো মুখস্থ করে যাবে, তারপরে সব ভুলে যাবে, কোনোদিন আর কিছু বুঝতে পারবে না। সেই জন্য এই দুটো চ্যাপ্টার আমরা খুব ডিপলি পড়বো, এবং খুব কি বলবো ভালোভাবে পড়বো, যাতে সবাই বুঝতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে ফার্স্ট চ্যাপ্টার দিয়ে শুরু করি, সেট সিনার। ঠিক আছে, ওকে, আচ্ছা। অ্যাকচুয়ালি আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছি, আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, বা যে ভিডিওটা বেশি ভিউ পেয়েছিল, মানে নর্মালি আমার ভিউ খুব একটা বেশি পায় না। অ্যাকচুয়ালি কি হয় যে যারা এডুকেশন নিয়ে পড়াশোনা মানে পড়ায়, বিশেষ করে আমরা যারা অনার্স লেভেলের, তাদের স্টুডেন্ট সংখ্যাও কম, এবং সাধারণ মানুষজন অঙ্ক দেখবেও না, এবং যারা এইচএস লেভেল অব্দি পড়াশোনা করেছে তারা কোনো অনার্স জিনিস দেখবেও না। তো বেসিক্যালি কি হয় যে খুব লিমিটেড স্টুডেন্ট আমাদের, মোটামুটি কোনো একটা ভিডিও ছাড়লাম, আমি তো অত পপুলার হতে পারিনি, যারা খুব পপুলার তাদের ক্ষেত্রে হয়তো কোনো কোনো জিনিস হয়তো 1 লাখ 1.5 লাখ 2 লাখ চলে যায়, যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইঞ্জিনিয়ার রিলেটেড যেগুলো ভিডিও। আমাদের ক্ষেত্রে কি হয়, 300 400 500, খুব জোর হলে 1000 1500 2000, তার বেশি কোনদিন যায় না।
তো এই অ্যানালিসিসের আমি যেটা ছেড়েছিলাম খুব অনেক দিন আগে, 3-4 বছর হয়ে গেল। তো যাই হোক, আমার বিএসসি ক্লাসে তো এই ভিউ, মানে এই ভিডিওটা খুব 30,000-এর মতো ভিউ পেয়েছে, এবং প্রচুর স্টুডেন্ট যারা বাংলা বোঝে, ইভেন বিহারের কিছু কিছু স্টুডেন্ট যারা বাংলা বোঝে, ত্রিপুরা, উড়িষ্যা, ইভেন বাংলাদেশের প্রচুর স্টুডেন্ট আমাকে মানে এই ভিডিওটা দেখার পর বা অনেকে মেসেজ করেছিল, ফোন করেছিল, কারণ এই ভিডিওটাতে আমি যেভাবে বলে দিয়েছিলাম বা যেভাবে জিনিসটাকে আমি আলোচনা করেছিলাম, অনেকের খুব ভালো লেগেছিল এই চ্যাপ্টারটা। তো তোমাদের জানি না কেমন লাগবে, হয়তো সেই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে তো জানবে, আদারওয়াইজ আমি যেভাবে বলছি চ্যাপ্টারটা দেখো, আমি একটু চ্যাপ্টারটাকে কি বলতো একটু ছক আকারে, টেবিল আকারে পড়াবো, যাতে পরপর পরপর সিকোয়েন্সিয়ালি পড়াবো, তাহলে জিনিসটা বুঝতেও পারবে, এবং কি করে সব এসছে সেটাও সব মাথায় থাকবে। তো যখনই আমরা রিয়াল অ্যানালিসিস শুরু করব, আর দিয়ে এই সেটটা দিয়ে শুরু করব, তখনই মনে রাখবে যে আরটা এসছে কিভাবে, এই আর বা রিয়াল নাম্বার সিস্টেমটা এসছে কি করে, হঠাৎ করে তো আসে না, একটা বিবর্তনের মধ্যে দিয়ে এসছে। বিবর্তন মানে কিরকম বিবর্তন, ওরকম ঐতিহাসিক বিবর্তন কিছু না যে মানুষ কিভাবে এসছে সেরকম না। এখানে খুব সিম্পল বিবর্তন, যে প্রথমে যখন ম্যাথমেটিশিয়ানরা ক্যালকুলেশন শুরু করলো বা নাম্বার আবিষ্কার শুরু করলো, তখন ম্যাথমেটিশিয়ানরা বললো যে আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আবিষ্কার শুরু করব, যেটাকে আমরা এন দিয়ে লিখি। এনটা কি? এনটা হচ্ছে দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। ম্যাথমেটিশিয়ানরা বা সেই সময়, এটা অনেক বছর আগেকার কথা বলছি, সেই সময় যখন পড়াশোনা শুরু হলো বা ম্যাথামেটিক্সটা দেখলো যে না, কোনো একটা জিনিস গুনতে গেলে 1 2 3 4 এগুলো দরকার, তখন তারা কি করলো, দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস তৈরি করলো। এবং সেট অফ অল ন্যাচারাল নাম্বারসকে কিভাবে লেখা হয়? 1 2 3 4 5 ডট ডট করে চলতে থাকবে এটা, এর কোনো শেষ নেই। হ্যাঁ, এর ম্যাক্সিমাম কিছু নেই, মিনিমাম আছে। মিনিমাম কে? ন্যাচারাল নাম্বারের মধ্যে মিনিমাম কে 1, কিন্তু ম্যাক্সিমাম ন্যাচারাল নাম্বার কোনটা জানি না। এবার বলছে ন্যাচারাল নাম্বার যখনই তারা আবিষ্কার করলো, তারা দেখলো আচ্ছা, যদি দুটো ন্যাচারাল নাম্বার যোগ করি, যেমন যোগ হচ্ছে বাইনারি অপারেশন, সেগুলো আস্তে আস্তে শিখলো, তো বললো দুটো ন্যাচারাল নাম্বার যদি যোগ করি, যেমন সাপোজ 1 আর 2 যদি যোগ করি, তাহলে যোগফল বলছে 3, আরেকটা ন্যাচারাল নাম্বার। বা 2 আর 3 যোগ করো, যোগফল হচ্ছে 5, আরেকটা ন্যাচারাল নাম্বার। কিন্তু তখনই কেউ একজন বলে উঠলো আচ্ছা, 2 থেকে যদি 3 বিয়োগ করি যোগ না করে, 2-এর সঙ্গে 3 যোগ করছে ঠিক আছে, 2 আর 3 যোগ করলে 2 আর 3 মিলে সমষ্টি হলো 5, কিন্তু 2-এর থেকে যদি তার থেকে বড় সংখ্যা 3 যদি বিয়োগ করি, তাহলে তো এরকম কোনো ন্যাচারাল নাম্বার পাওয়া যাচ্ছে না। সত্যি কথা, যে 2 থেকে 3 বা 2 থেকে 4 বা 3 থেকে 4 বা 2 থেকে 2 নিজের থেকে নিজেকে যদি বিয়োগ করি, তাও এরকম কোনো ন্যাচারাল নাম্বার পাচ্ছি না। সেই তাগিদে এই বিয়োগ করার পর দেখলো যে আমাদের কি, ম্যাথমেটিশিয়ানরা দেখলো যে আমাদের আরো কিছু সংখ্যা আবিষ্কার করা প্রয়োজন আছে। সেই কারণে বলছে নতুন একটা সেট তৈরি করলেন তারা, এবং সেই সেটটার নাম দিলেন জেড। এবং জেডটা কি হলো? দ্য সেট অফ অল ইন্টিজার্স। জেডে কি হলো? বলছে যারা যারা ন্যাচারাল নাম্বারে ছিল তারা তো আছেই, যারা ন্যাচারাল নাম্বারে ছিল তারা তো আছেই, পাশাপাশি জিরো আবিষ্কার হলো। জিরো কে আবিষ্কার করেছে? ভারতীয়, ভারতীয় করেছে একজন, আর্যভট্ট। আর্যভট্ট। ভারতীয় করেছেন জিরো। জিরো আবিষ্কার করার পাশাপাশি বলল যে ওয়ানের পাশাপাশি -1, -2, -3, -4 এই সংখ্যাগুলো আবিষ্কার করার প্রয়োজনীয়তা উপলব্ধি করলো তারা। কেন বুঝতে পেরেছো? কারণ ন্যাচারাল নাম্বারের মধ্যে যখন দুটো ন্যাচারাল নাম্বারকে আমি যোগ করব, সমষ্টি করব, তখন বলছে এটা ন্যাচারাল নাম্বার, কিন্তু যখন আমি বিয়োগ করতে চাইছি তখনই বলছি যে এরকম কোনো ন্যাচারাল নাম্বার তো পাচ্ছি না। 2 থেকে 3 বিয়োগ করলে তো কোনো ন্যাচারাল নাম্বার পাচ্ছি না। তো যখনই পাচ্ছি না, তখনই নতুন কিছু খুঁজবো। এই খোঁজার তাগিদেই তো রিসার্চ চলছে, এখনো তো রিসার্চ চলছে, বর্তমানে আমরা হয়তো অনেক কিছু জানি না যেগুলো চলছে, প্রতিদিন কিন্তু চলছে। এবং সায়েন্স সবসময় ভুল প্রমাণিত হয়। সায়েন্সে কিন্তু, সায়েন্সের একটা মজাদার জিনিস হচ্ছে, সায়েন্স কোনই সত্য বলে কিছু নেই। অনেক কিছু সায়েন্সে মিথ্যে হয়, যতদিন যাবে তত হয়তো রিয়ালাইজ করতে পারবো ও এই জিনিসটা আমরা ভুল জানতাম, এটা ঠিক। তো এইভাবে সায়েন্স আবিষ্কারের মাধ্যমে চলতে থাকছে, এবং নতুনত্ব আবিষ্কার করতে 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 চলছে। এইভাবেই চলে আমাদের। আগে জানতাম লাইট সব থেকে গতিশীল বা সব সব থেকে স্পিড হচ্ছে লাইটের বেশি, এখন ওরকম আরো আবিষ্কার হয়ে গেছে, বা আরো হয়তো আবিষ্কার হবে যে লাইটের থেকেও বেশি গতি আছে। তো এটা চলবেই, সায়েন্স চলবেই, কেউ কোনদিন সঠিক হতে পারে না সায়েন্সে, যে আমি এটা বলে গেলাম এটা ইটারনাল ট্রুথ হতে পারে না। সায়েন্স সবসময় আবিষ্কারের মধ্যে দিয়ে চলে, এবং এটাই হচ্ছে ভালো, মানে ভালো লাগার জায়গা সায়েন্সে, যে যে কোনো জিনিস সেখান থেকেও আমি তার থেকে বেশি শিখতে পারি, যেটা হয়। নেক্সট যেটা, যখন ইন্টিজার আবিষ্কার হয়ে গেল, ম্যাথমেটিশিয়ানরা ভাবলো ব্যাস এবার হয়ে গেছে, নেগেটিভ আবিষ্কার করে দিয়েছি, জিরো আবিষ্কার করে দিয়েছি, আর হয়তো চিন্তা নেই আমাদের, আর কোনো সংখ্যা আবিষ্কার করার দরকার নেই। এবং যদি তারা এই পথে ভেবে থেমে থাকতো, তাহলে আমাদের ম্যাথমেটিক্স অনেক সোজা হয়ে যেত, আজকে আমাদের এত খাটাখাটনি করতে হতো না। কিন্তু সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা এই কারণে হলো যে বললো দুটো ন্যাচারাল নাম্বার নিও বা দুটো ইন্টিজার নাও, দুটো ইন্টিজারকে যখন তুমি গুণ করবে, যখন তাদের প্রোডাক্ট করবে, যখন টাইমস করবে, 2 × 3, দুটাকে 2 কে 3 বার নিবে, 3 টাইমস নিচে 2 কে,
তাহলে 2 × 3 করলে 6। কিন্তু যখনই তুমি 2 কে ডিভাইড করছো বাই 3 দিয়ে, বা 2 কে তুমি 3 ভাগে ভাগ করছো, বা কোনো একটা খাবারকে তুমি 2 ভাগে ভাগ করছো, তখন তাকে কি বলবো? ধরো একটা পাউরুটি দিলে তাকে 2 ভাগে ভাগ করলে, তাহলে একটাকে 2 ভাগে ভাগ করলে সংখ্যা নেই, তাকে কি দিয়ে বোঝাবো? তখন বলছে নতুন সংখ্যা আবিষ্কার করার তাগিদ হলো, সেটা হচ্ছে হাফ, 1/3, 1/4 এরকম। এবং তার ফলে কি হলো বলো? যে নতুন সেটটা তৈরি হলো, সেটাকে কি বলা হয়? কিউ। কিউটা কি? দ্য সেট অফ অল রেশনাল নাম্বারস। তাহলে কোশ্চিনটা হচ্ছে কিউতে কারা থাকে? বাংলাতে এটাকে বলে মূলদ সংখ্যা। সেটাতে বলছে পি বাই কিউ টাইপের এলিমেন্ট গুলো থাকে। পি বাই কিউ টাইপের এলিমেন্ট গুলো থাকে, যেখানে পি কোথায় থাকবে? জেড এ। কিউ কোথায় থাকবে? এন এ। কেন কিউ কে এন এ দিচ্ছি, কে বলতে পারে? কিউ 0 হতে পারে? জিরো হয় জিরো স্যার। না। আর নেগেটিভ নেওয়ার দরকার নেই, কারণ যদি তোমার মনে হয় নেগেটিভ রেশনাল নাম্বার দেবো, তাহলে পিটাকে নেগেটিভ করে দাও। কিন্তু একটা নেগেটিভ নিলেই তোমার চলবে, সেটা পিটাকে আমি ইন্টিজার নিচ্ছি আর কিউটাকে ন্যাচারাল নাম্বার। তার ফলে ন্যাচারাল নাম্বার নেওয়ার ফলে কি হলো? কিউটা পজিটিভ হয়ে গেল, নিচে জিরো থাকার সমস্যাও নেই। আর একটা অনেক জায়গায় কি করে জানো? পি আর কিউ এর জিসিডি এটাকে 1 নিয়ে নেয়। এবার যদি বলো স্যার এখানে অনেকের সমস্যা হয়, বলে স্যার এই যে 2/4, তাহলে তো জিসিডি 1 না, কিন্তু 2/4 কে কি লেখা যায়? 2/4 কি আসলে? 1/2। তাহলে পি আর কিউ এর জিসিডি দেখো, হবেই। পি আর কিউ এর জিসিডি হবেই 1, হতেই হবে। তোমার যদি মনে হয় 3/6, 3/6 কে 1/2। তোমার যদি মনে হয় 2/6, 1/3। তো আলটিমেটলি দেখো, তুমি 2/6 না করে যদি এটাকে 1/3 ধরো, তাতে জিসিডি 1 হয়ে যাচ্ছে। সেই কারণে আলটিমেটলি 2/6 তো আমরা বলি না, আমরা 1/3 বলি। সেই কারণে পরবর্তীকালে বলেছে জিসিডি অফ পি কিউ ইজ ইকুয়াল টু 1। এইভাবে বললে ভালো হয়। আর রেশনালের পর এইবার বলছে এমন একটা প্রপার্টি আছে যেই প্রপার্টিটা রেশনাল স্যাটিসফাই করে না, কিন্তু এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট। সেই প্রপার্টিটাকে কি বলা হয় জানো? কমপ্লিটনেস প্রপার্টি আছে। এটা আমি এরকম ভাবে গুণ যোগ ভাগ দিয়ে বোঝাতে পারবো না। একটা প্রপার্টি আছে কমপ্লিটনেস, এবং প্রচন্ড ইম্পর্টেন্ট। কি সেই প্রপার্টি? যারা হয়তো জানো তারা মানে ব্যাপারটা বুঝে গেছো। আর যারা জানো না তাদেরকে আমি বলবো যে এই প্রপার্টিটা অ্যানালিসিস বা রিয়াল নাম্বার সিস্টেম স্যাটিসফাই করে বলে, রিয়াল অ্যানালিসিস এই প্রপার্টিটা আমি ডিটেলসে পড়াবো। তবে বলে রাখি যে অনেক সময় কোন একটা সিকোয়েন্স দিলাম রেশনাল থেকে, বলছে সিকোয়েন্সটার লিমিট বা সিকোয়েন্সটা যেখানে কনভার্জ করে সেটা রেশনালের না থেকে তার থেকে বেরিয়ে যেতে পারে। যেমন ধরো আমি একটা সিকোয়েন্স দিচ্ছি, হ্যাঁ, 1 + 1/n। এই সিকোয়েন্সটা সম্পর্কে জানো? হোল টু দি পাওয়ার 1/n। জানো এটা কোথাকার সিকোয়েন্স? কোথায় যায় সিকোয়েন্সটা? বা সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্ট কোথায় আছে? সব রেশনাল। রেশনালে, সব রেশনালে। কিন্তু যখনই তার লিমিট বের করতে যাই, তখন বলছে তার লিমিট কি হয়ে যায়? ইরেশনাল। এমন একটা নাম্বার হয়ে যায় এটা রেশনালে থাকে না। কথা বুঝতে পেরেছো? ম্যাথমেটিশিয়ানরা দেখলো যে সিকোয়েন্সটা রেশনালে আছে, তার প্রত্যেকটা টার্ম রেশনালে আছে, কিন্তু যখনই তার লিমিটটা খুঁজে বের করলো, বললো লিমিট এবার কি ধরনের সংখ্যা? এটা তো না রেশনাল না কিছু। তখন বললো না, তাহলে রেশনাল ছাড়াও আরো কিছু সংখ্যা আবিষ্কার করার প্রয়োজনীয়তা আছে। এবং তখন তারা নতুন একটা সেট তৈরি করলো। সেই সেটটাকে কি বলা হয়? দ্য সেট অফ অল ইররেশনাল নাম্বার। এবং রেশনাল আর ইররেশনাল মিলিয়ে কি তৈরি হলো? আর, বোঝাতে পেরেছি? দ্য সেট অফ অল রিয়াল নাম্বারস। আর তারপরে কমপ্লেক্স আছে, অনেক কিছু আছে, সেগুলো আমাদের এখন সিলেবাসে নেই, সেগুলো আলোচনা করছি না, ঠিক আছে? আর এইভাবে শুধু কমপ্লেক্স না, প্রচুর সেট আছে। টপোলজি যদি পড়ো, ম্যাট্রিক্স স্পেস যদি পড়ো, ফাংশন অ্যানালিসিস যদি পড়ো, এর কোনো শেষ নেই, সীমা নেই। শুধুমাত্র আমরা যদি কমপ্লেক্স অব্দি থেমে যাই তাহলে ঠিক আছে, কিন্তু কমপ্লেক্সের পরও তার থেকেও হায়ার অনেক ডাইমেনশনাল স্পেস আছে। তো যাই হোক, আমাদের আপাতত অ্যানালিসিসটা কি করে আসলো বা রিয়াল নাম্বার সিস্টেমটা কি করে আসলো সেটা বুঝতে পেরেছি। দ্য সেট অফ অল রিয়াল নাম্বারস। স্যার, বলো। স্যার বলছি এইটা আর একবার বলে দিন না। কোনটা গো? এই যে আটটা। ও আর, আচ্ছা, কিউ থেকে কি করে আর আসলো? কিউ হচ্ছে রেশনাল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। দেখো, ম্যাথমেটিশিয়ানরা কি করলো, এগুলো তো যোগ গুণ ভাগ করে এগুলো খুব তাড়াতাড়ি আবিষ্কার হয়ে গেছে। বাট ইররেশনালটা অনেকদিন পর আবিষ্কার হয়েছে। কেন? কারণ ইররেশনাল ব্যাপারটা কখন মানে ম্যাথমেটিশিয়ানরা বুঝেছে যে আমাদের দরকার, যখন ম্যাথমেটিশিয়ানরা এরকম একটা সিকোয়েন্স রেশনাল থেকে নিয়েছে। এটা রেশনালের সিকোয়েন্স কেন জানো? ফার্স্ট টার্ম কত? এন এর মান 1 বসাও। এন এর মান 1 বসাবে, ফার্স্ট টার্ম বলবো কত হবে? 2। এন এর মান 2 বসাও। 2 + 1/2, কে বলতে পারে 2 + 1/2 কত হবে গো? 2 + 1/2, ফাইভ তিন বাই বাই তিন না, 2 + 1/2, 5/2, আড়াই। 5/2, তার পাওয়ার 2, এই যে এন। তাহলে 25/4। ঠিক বলেছি? দেখে নাও ক্যালকুলেশন আমার ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এগুলো কোথায় থাকছে? এই নাম্বারগুলো কোথায় থাকছে? এই নাম্বারগুলো সব কোথায় থাকছে বলো? কিউতে। রেশনাল। 2/1,
25/4, তাহলে এই রেশনালের সিকোয়েন্সটা নেওয়ার পর যখনই তার লিমিট বের করতে চাইছে, তোমরা এই লিমিটটা অনেক আগে পড়েছো বা ছোটবেলায় দেখবে এগুলো পড়েছো, যে 1+1/n হোল টু দি পাওয়ার n কোথায় কনভার্জ করে? ই। এবার যখনই তারা পেয়ে গেল বা এরকম একটা নাম্বার পেলো যেটা রেশনালে নেই, এমন একটা নাম্বার তারা পেলো যেখানে এই লিমিটটা কনভার্জ করছে বা এই সিকোয়েন্সের লিমিটটা, হ্যাঁ, এই সিকোয়েন্সটা যেখানে কনভার্জ করছে তার লিমিটটা এক্সিস্ট করছে, লিমিটটা এমন একটা নাম্বার যেটা রেশনালে নেই, ইন্টিজারে নেই, ন্যাচারালে নেই, তাহলে বেসিক্যালি অন্য একটা কিছু ধরতেই হবে। তখন তারা কি করলো, যে বললো যে এমন কিছু সংখ্যা আছে এটা রেশনাল ছাড়াও অন্য সেটে থাকতে পারে, তাদেরকে নিয়ে কিউ কমপ্লিমেন্ট বা ইররেশনালের একটা সেট তৈরি করলো। তাহলে ইররেশনাল কারা? পাই, √2, √3, √5, এগুলো সব ইররেশনাল, প্রচুর ইররেশনাল সংখ্যা আছে। সেই ইররেশনাল সংখ্যা আর রেশনাল সংখ্যা মিলিয়ে নতুন একটা সেট তৈরি হলো, সেটটাকে বললো আর বা রিয়াল নাম্বার সিস্টেম। তাহলে এইভাবে আমাদের রিয়াল নাম্বার সিস্টেমের বিবর্তন বা এই জিনিসটা এসছে। ক্লিয়ার? এবার রিয়াল নাম্বার সিস্টেম আসার পর আমরা এবার রিয়াল অ্যানালিসিস শিখেছি, এর উপর যে অ্যানালিসিস করেছি, এর উপর যেগুলো করেছি সেট থিওরি এর উপর করেছি, এর উপর লিমিট, কন্টিনিউটি, ফাংশন ডিফাইন করেছি, এইভাবে আমরা অ্যানালিসিস আস্তে আস্তে এগোচ্ছি। তো যাই হোক, এই রিয়াল নাম্বার সিস্টেমের কিছু প্রপার্টিজ আগে জানতে হবে, না হলে কিন্তু আমরা অ্যানালিসিসটা ঠিকমতো শিখতে পারবো না। তো রিয়াল নাম্বার সিস্টেমের যে প্রপার্টিজ জানবো, কিন্তু বিফোর দ্যাট আমরা আগে একটু ন্যাচারাল নাম্বারের প্রপার্টি আলোচনা করব, ইন্টিজারের প্রপার্টি, রেশনালের প্রপার্টি, আর তারপরে আমরা রিয়াল নাম্বারের প্রপার্টিতে আসবো। ঠিক আছে? তাহলে ফার্স্ট কি নিয়ে আলোচনা করবো আমরা? প্রপার্টিজ অফ ন্যাচারাল নাম্বার। আমরা এক এক করে আসছি আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে পড়াটা ভালো লাগবে বা বুঝতে অসুবিধা হবে না। প্রপার্টিজ অফ ন্যাচারাল নাম্বার, এন। ঠিক আছে? এখনো কিন্তু আরে আমরা আসিনি, আমরা এনে এসছি। তো ন্যাচারাল নাম্বারের প্রচুর প্রপার্টি আছে। যদি বলো দুটো ন্যাচারাল নাম্বারের যোগফল একটা ন্যাচারাল হয়, সেটাকে যদি প্রপার্টি বলে বলতে পারো, তবে ওগুলো খুব একটা বড় ভালো প্রপার্টি না, মানে ভালো মানে একটা, মানে এটা কি বলবো, যে একটা পাওয়ারফুল কোনো প্রপার্টি না, ও নর্মাল, ওগুলো সবাই জানে। তো পাওয়ারফুল বা ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রপার্টি আছে। কি কি দুটো প্রপার্টি? বাকি আরো অনেক প্রপার্টি তুমি নিজের মতো বলতে পারো, কিন্তু এই দুটো প্রপার্টি যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং এইগুলো না জানলে চলবে না। এক নম্বর হচ্ছে ওয়েল অর্ডারিং প্রপার্টি। কি বললাম? ওয়েল অর্ডারিং প্রপার্টি। হ্যাঁ, জানো কে ওয়েল অর্ডারিং প্রপার্টিটা কি? এনিওয়ান নোজ? উম, সমস্ত নন এমটি মানে এন এর সাবসেটের একটা লিস্ট এলিমেন্ট থাকবে। কারেক্ট, ঠিক বলেছে। এই পরে বলে দিচ্ছি, চিন্তা নেই। আরেকটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, এটা সকলেই জানো, মানে যেটা তোমরা 11-12 থেকে পড়ে এসছো, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন সবাই জানো, যে কোনো একটা জিনিস একের ক্ষেত্রে ট্রু, কে এর জন্য ট্রু ধরে নিলাম, সেখান থেকে k+1 এর জন্য ট্রু হলে সবার জন্য ট্রু, জানা আছে এটা। তাহলে সেই প্রিন্সিপাল অফ ইন্ডাকশন হচ্ছে কিন্তু ন্যাচারাল নাম্বারেরই প্রপার্টি। তাহলে ন্যাচারাল নাম্বারের দুটো বিশেষ প্রপার্টি আছে, একটা হচ্ছে ওয়েল অর্ডারিং, একটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। প্রিন্সিপাল অফ ইন্ডাকশনটাকে আমরা ব্র্যাকেটে দিয়ে দিই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, একই। ওকে, তাহলে এই যে প্রপার্টি গুলো সেগুলো একটু বিস্তারিত আলোচনা করি আমরা। তাহলে ফার্স্ট হচ্ছে ওয়েল অর্ডারিং প্রপার্টি, সেটা কি একটু আলোচনা করে দিই এবং কতগুলো ছোট ছোট জিনিস বুঝিয়ে দিই। ওয়েল অর্ডারিং প্রপার্টি, হ্যাঁ, দেখো কঠিন কিছু লাগার কথা না, কারণ আমরা এখন সবে বেসিক জায়গা থেকে নাম্বার নিয়ে আলোচনা করছি, ন্যাচারাল নাম্বার নিয়ে আলোচনা করছি, তো সেখানে কঠিন লাগার কিছু কথাই না। এবং যারা অ্যানালিসিসটাকে কঠিন বলে, কেন জানি না কঠিন বলে, কারণ আমরা এখন কিছু ন্যাচারাল নাম্বার নিয়ে আলোচনা করবো, ন্যাচারাল নাম্বারে কি কি করবো দেখে নাও, সেটাকে কঠিন বলা আমি জানি না কেন বলে সকলে। তো ওয়েল অর্ডারিং প্রপার্টি কি প্রপার্টি? এভরি নন এমটি, নন এমটির তলায় দাগ, কারণ অধিকাংশ ছাত্রছাত্রী এটা ভুলে যায়। কেন ভুলে যায়? কারণ তারা এই নন এমটির ইম্পর্টেন্সটা বুঝতে পারে না। তারা ভাবে যে একটা ওয়ার্ড এবং একটা নন এমটি লিখলাম বলে স্যার 0 দিয়ে দিল, খুব বাজে লোক বা খুব বাজে মহিলা। কিন্তু এই নন এমটির যে কি ইম্পর্টেন্স, সেটা যদি আমি এখন বোঝাই, তাহলে নিজেরাই বুঝতে পারবে যে সত্যি নন এমটি না দিলে, যদি 0 দিয়ে দেয় তাহলে ঠিকই করেছে, বরঞ্চ নেগেটিভ দিয়ে দেওয়া উচিত, এত বড় ভুল লিখেছে ও। এভরি নন এমটি সাবসেট, যে কোনো নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, বলছে তার একটা লিস্ট বা স্মলেস্ট এলিমেন্ট থাকবে। এভরি সাবসেট যেটা নন এমটি হবে, কার? ন্যাচারাল নাম্বারের, তার বলছে একটা লিস্ট এলিমেন্ট বা স্মলেস্ট এলিমেন্ট থাকবে, থাকবেই। কোথায় থাকবে? এনে থাকবে, কিন্তু মানে ন্যাচারাল নাম্বারে থাকবে, আর বাইরে থেকে ধরো না। যা বলছি থাকবে মানে সেটের মধ্যেই। তো
এবার যদি বলো স্যার এটা কি হলো বিষয়টা, সিম্পল জিনিস বলছেন আপনি, এত ওয়েল অর্ডারিং প্রপার্টি, এত নাম ডাক, আর তারপর দেখছি কিছুই নেই, সত্যি কিছু নেই। কি বলেছে, এটা সিম্পল জিনিস বলেছে, বলছে ন্যাচারাল নাম্বারে যে কোনো একটা নন এমটি সাবসেট নাও, তার একটা লিস্ট এলিমেন্ট থাকবে। যদি বিশ্বাস না হয়, আমি একটা নন এমটি সাবসেট নিচ্ছি ন্যাচারাল নাম্বারের, নাও 1 2 3 4 5 নিলাম। কে বলতে পারে লিস্ট এলিমেন্ট কে? এই সাবসেটটা নন এমটি তো, একটা অন্তত এলিমেন্ট আছে, লিস্ট এলিমেন্ট কে কে বলতে পারে? এটা ন্যাচারাল নাম্বার একটা সাবসেটের লিস্ট এলিমেন্ট কে বলতে পারে? ওয়ান। লিস্ট মানে স্মলেস্ট, লিস্ট মিন স্মলেস্ট। তাহলে এই যে ওয়ান। সাবসেটটা আমি দিলাম, তাহলে দেন টু, সরি, ওয়ান ইজ দ্য লিস্ট এলিমেন্ট। এটাই বলেছে, এটাই বলেছি কিন্তু প্রপার্টি। যদি বিশ্বাস না হয় আরেকবার পড়ো, আমি এটাই বলেছি। আমি বলেছি ন্যাচারাল নাম্বারে যে কোনো একটা সাবসেট নিয়ে নাও, খালি নন এমটি হতে হবে, অন্তত একটা এলিমেন্ট তাতে থাকতে হবেই। এবং অন্তত একটা এলিমেন্ট যদি তাতে থাকে, সেই সাবসেটটার একটা লিস্ট এলিমেন্ট আছে। এবার যদি কেউ বলো স্যার আপনি তো লিস্ট বললেন ভালো কথা, কিন্তু গ্রেটেস্টও তো আছে, সবার গ্রেটেস্ট থাকে। ধরো আমি একটা ন্যাচারাল নাম্বারের সাবসেট নিলাম, 2 4 6 8 10 ডট ডট করে ইনফাইনাইট সাবসেট। কেউ বলতে পারবে কোন ধরনের ন্যাচারাল নাম্বার নিলাম এখানে? কোন ধরনের ন্যাচারাল নাম্বার গুলোকে নিলাম? টু এর ইভেন। মাল্টিপল গুলোকে। ইভেন বা টু এর মাল্টিপল গুলোকে ইভেন ন্যাচারাল নাম্বার নিলাম। এবং এখানে কিন্তু আমি শেষ করিনি, চলতে থাকছে, এটা কিন্তু ইনফাইনাইট সাবসেট। এবার যদি বলো স্যার সাবসেট হবে, ইয়েস, ন্যাচারাল নাম্বার তো ইনফাইনাইট, ন্যাচারাল নাম্বার চলতে থাকবে, এটা চলতে থাকবে। তো এবার তোমরা বলো, এই যে সাবসেটটা নিলাম, এই সাবসেটটা লিস্ট কে 2, গ্রেটেস্ট আছে? আছে? না। তাহলে যাদের ধারণা ছিল যে স্যার ওয়েল অর্ডারিং এর লিস্ট বলেছে, আমি গ্রেটেস্ট বলে একটা নতুন থিওরেম আবিষ্কার করে আমার নাম কামিয়ে নিব, পারবে না। কেন? কারণ গ্রেটেস্ট এলিমেন্ট সব সময় সমস্ত সাবসেটের থাকতে পারে না, ন্যাচারাল নাম্বারের। বুঝতে পারা গেছে? তাহলে এই ক্ষেত্রেও কি হচ্ছে, লিস্ট আছে, কত লিস্ট? টু ইজ দ্য লিস্ট। এবার যখনই এই সমস্ত জিনিসপত্র নিয়ে আলোচনা আমরা করব, তখনই মাথায় আসবে যে স্যার বারবার করে নন এমটির নিচে কেন দাগ দিচ্ছে। দেখি তো একটা এমটি সাবসেট নিয়ে, বলো অভিক, এর লিস্ট এলিমেন্ট কত? আচ্ছা, ন্যাচারালের সাবসেট তো এটা, এটা কিন্তু ন্যাচারাল সাবসেট হ্যাঁ। কিন্তু। কেন বলো তো? ন্যাচারাল সাবসেট মানে ফাই সবসময় যে কোনো, সবারই সাবসেট হয়, ফাই সবারই সাবসেট, কারণ কোনো এলিমেন্ট নেই তো। এবার আমি যদি ফাইয়ের একটা লিস্ট এলিমেন্ট খুঁজতে চাই, তাহলে বুঝতে পারছো কি বোকার মতো কাজ করছি? কারণ ফাইয়ে কোনো এলিমেন্টই নেই, এমটি তো। তাহলে আমি লিস্ট কাকে খুঁজবো? আগে তো আমার একটা এলিমেন্ট দরকার, তারপর তো যদি একটাই থাকে তাহলে সেই লিস্ট, যদি দুটো থাকে তার মধ্যে কে ছোট দেখে নিবো, যদি তিনটে থাকে তার মধ্যে কে ছোট দেখে নিবো, বেছে নিবো। যদি ইনফাইনাইট থাকে তার মধ্যেও আমি ছোটকে বেছে নিয়েছি। কিন্তু যখন কোনো এলিমেন্টই থাকবে না সেটে, সেট পুরো ফাঁকা, তখন আমি কাকে ছোট আর কাকে বড় দেখাবো? সেই কারণে যদি সেটটা ফাই হয়ে যায়, তাহলে কি তার কোনো লিস্ট এলিমেন্ট থাকবে? না। থাকবে না। তার মানে আমি বলতে চাইছি যে এই যে ওয়েল অর্ডারিং প্রপার্টি, সেই ওয়েল অর্ডারিং প্রপার্টির ক্ষেত্রে সবসময় বলে দিতে হবে যে সাবসেটটা যাতে নন এমটি হয়। আর যদি নন এমটি না বলো, তাহলে এভরি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ এ লিস্ট এলিমেন্ট, এটা কি সঠিক? এভরি সাবসেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ এ লিস্ট এলিমেন্ট সঠিক নয়, কারণ সাবসেটটা যদি এমটি হয়ে যায়, তাহলে তার লিস্ট এলিমেন্ট থাকবে না। সেই জন্য নন এমটি, এটা না বললে কত বড় ভুল, এটা কি বুঝতে পারলে? সেই জন্য টিচাররা যদি এটা না লেখার পরে কেটে দেয়, তাহলে তাদের কোনো দোষ নেই, বরঞ্চ তারা সঠিক করেছে। এবার অনেকে আমাকে কোশ্চিন করে, ছাত্রছাত্রীরা, তোমরা হয়তো করলে না, যে স্যার ইন্টিজারের ক্ষেত্রেও তো এরকম হয়, তাহলে ন্যাচারাল নাম্বারের কেন ক্ষেত্রে বলছে? সত্যি কি ইন্টিজারের ক্ষেত্রে হয়? 1 2 3 4 5 ইন্টিজারের সাবসেট তো, এটা তো ইন্টিজারেরও সাবসেট, তাহলে তো লিস্ট এলিমেন্ট আছে। হ্যাঁ, না বিশ্বাস হচ্ছে না? দেবো একটা ইন্টিজারের ক্ষেত্রে দেবো। ধরো আমি না, এরকম একটা, সবসময় থাকবে। হ্যাঁ, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি বললাম একটা সাবসেট ইন্টিজারের নিলাম, হ্যাঁ, ধরো -3 -2 -1 0 1 2 3 নাও। এর লিস্ট এলিমেন্ট কে বলতে পারে? আছে কি নেই? মাইনাস -3 আছে। তাহলে ইন্টিজারের ক্ষেত্রেও তো যে কোনো সাবসেটের লিস্ট এলিমেন্ট থাকে, তাই নয় কি? না থাকে না? না, সবসময় থাকবে না। উদাহরণ, তিনেরই মাল্টিপল গুলো নিলাম, যদি নেগেটিভ দিকটাও নিয়ে নিই, মাইনাস গুলো, হ্যাঁ, +-3 ডট ধরো ডট ডট ইভেন ইন্টিজার ইনফিনিটি। নিলাম 2z, মনে পড়ছে 2z, 0 +-2 +-4 +-6, এটা একটা ইন্টিজারের সাবসেট। দেখাও তো লিস্ট এলিমেন্ট কোনটা, সব থেকে ছোট এলিমেন্ট কোনটা? যখনই তুমি দেখতে যাবে তখন দেখবে যে নেগেটিভ গুলো লিস্ট এলিমেন্ট হওয়া উচিত, কিন্তু নেগেটিভ কোন দিকে আছে?
-6, তারপরে এলিমেন্ট -8, তারপরে -10, তুমি নেগেটিভও খুঁজতে পারবে না, কি লিস্টে গ্রেটেস্ট তো পাবে না, লিস্টও পাবে না। তাহলে ইন্টিজারের সাবসেটের কিন্তু সব সময় লিস্ট এলিমেন্ট থাকবে সেরকম কোনো কথা নেই। থাকতেও পারে, নাও থাকতে পারে। সেই জন্য ওয়েল অর্ডারিং এই প্রপার্টিটা কার প্রপার্টি? ন্যাচারাল নাম্বারে। পরীক্ষাতে ন্যাচারাল নাম্বার। এমসিকিউ দেবে, বুঝতে পেরেছো? পরীক্ষাতে এমসিকিউ দেবে, কি দেবে? যে হুইচ অফ দ্য ফলোইং সেট, হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং সেট হ্যাজ কি দ্য ওয়েল অর্ডারিং প্রপার্টি, চারটা অপশন দিয়ে দিবে। ন্যাচারাল নাম্বার, রিয়াল নাম্বার, রেশনাল নাম্বার, ইন্টিজার। তখন বলবে না, ন্যাচারাল নাম্বারে ওয়েল অর্ডারিং প্রপার্টি আছে, আর কারণ নেই। ওকে, বোঝাতে পেরেছি? তাহলে একটা নোট দিয়ে দিই ছোট্ট করে। স্যার বলছিলাম নাম্বারগুলো যদি ডিফাইন করে দেয়, মানে বলো কিরকম? মানে ওই যে আপনি যেটা বললেন -3, -2, -1, 0, 1, হ্যাঁ 2, হ্যাঁ, 3। তাহলে তুমি পার্টিকুলার নিলে না, তুমি মানে যখন কোনো একটা স্টেটমেন্ট বা কোনো একটা থিওরেম বলবে, থিওরেম মানে কিন্তু ইট ইজ ট্রু ফর অল, মানে তখন কিন্তু তুমি একটা পার্টিকুলার এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল দিয়ে ঠিক হলো, আরেকটা এক্সাম্পল দিয়ে ভুল হলো, সেটাকে কিন্তু তুমি তাহলে স্টেটমেন্ট হিসেবে বলতে পারো। হ্যাঁ তো হ্যাঁ, হ্যাঁ, তুমি বুঝতে যদি পারছি বলো বুঝতে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে প্রতিদিন পূর্ব দিকে উঠতে হবে। একদিন যদি ভুল করে পশ্চিম দিকে উঠে যায়, তাহলে কিন্তু স্টেটমেন্ট ট্রু না। তুমি বললে স্যার হ্যাঁ তিনশো হ্যাঁ চৌষট্টি দিন তো সূর্য পূর্ব দিকে ওঠে, একদিন উঠলো পশ্চিম, ছেড়ে দিন স্যার, ওটাকে সত্যি মনে করেন না, তা মানবো না। ব্যাপারটা অনেকটা ওরকমই, যে তোমাকে যখন কোনো স্টেটমেন্ট বলতে হবে ট্রু, দেন ইট ইজ ট্রু ফর অল সাবসেট, নট ফর ইন হ্যাঁ হ্যাঁ পার্টিকুলার স্যার, সাবসেট। ঠিকই আছে। ঠিক আছে? তাহলে দেখো, ঠিক ন্যাচারাল আছে। নাম্বারের ক্ষেত্রে এই সত্যটাকে ভুল প্রমাণ করে দাও, তাহলে আজকে থেকে থিওরেম বন্ধ এটা। তুমি যদি এমন একটা সাবসেট নিয়ে নিতে পারো যেটা নন এমটি, যার লিস্ট এলিমেন্ট নাই, তুমি যদি এখনই দেখিয়ে দিতে পারো, ম্যাথমেটিক্সের বই থেকে এটা শেষ করে দিবে, ডিলিট, আর থাকবে না, এর কোনো ভ্যালিডিটি থাকবে না যদি এটাকে ভুল প্রমাণ করে দাও। তাহলে দ্য ওয়েল অর্ডারিং প্রপার্টি, অ্যানালিসিসটা তো বোঝার জিনিস। অ্যানালিসিস হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে বসে আলোচনা করার জিনিস, এবং সেখান থেকে শেখার জিনিস। অ্যানালিসিস কোনোদিন ওরকম জিনিস না যে স্যার এসে পড়িয়ে যাবে আর ছাত্রছাত্রী চুপচাপ বসে থাকবে, ওটা না। পিওর জিনিস হচ্ছে সবসময়, থিওরি হচ্ছে সবসময় ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা করে, সবার মধ্যে আলোচনা করে জিনিসটা বোঝা এবং সকলে মিলে বোঝা, এটাই তো মজা। পিওর সবসময় একা একা পড়লে হয় না, পিওরটা দু তিনজন নিয়ে পড়তে হয়, তাহলে ভালো লাগে। আমি কিছু বুঝতে পারলাম না, বন্ধু থেকে জিজ্ঞেস করলাম, শোন না তুই এই জিনিসটা একটু বল না, ও আবার বললো তুই এই জিনিসটা বল না। এই যে আদান প্রদানের মাধ্যমে শেখা, এটা মানে কি বলবো, যে এটা হচ্ছে একটা মানে দারুণ জিনিস, এর কোনো বিকল্প নেই। এবং সব সময় পিওর বলো, ইভেন অ্যাপ্লাইডও যখন প্র্যাকটিক্যাল করো, কি করে করো, কেন গ্রুপ আকারে প্র্যাকটিক্যাল দেয়? কারণ গ্রুপে যখন কোনো একটা জিনিস করি, তখন কি ভালো মনে থাকে, নিজেদের মধ্যে আলোচনা করলে আরো বেশি মনে থাকে। এটা করা উচিত সবসময়। দ্য ওয়েল অর্ডারিং প্রপার্টি ইজ নট অ্যাপ্লিকেবল ফর, কার জন্য অ্যাপ্লিকেবল না? জেড, জেড এর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল না। এটা অনলি অ্যাপ্লিকেবল কার জন্য? ন্যাচারাল নাম্বার জন্য। হ্যাঁ, ওকে। কেন জেড এর জন্য অ্যাপ্লিকেবল না, এক্সাম্পল দিয়ে দিই। কারণ যদি আমরা এসটাকে এরকম নিই, 0 +-2 +-4 +-6 ডট ডট, এটা যদি জেড এর একটা সাবসেট হয়, এবং হবেই, বাট এস হ্যাজ নো লিস্ট এলিমেন্ট। ঠিক আছে? ওকে, ক্লিয়ার, পরিষ্কার। নেক্সট চলে আসি প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। প্রিন্সিপাল অফ ইন্ডাকশন খুবই সহজ জিনিস। দু ধরনের প্রিন্সিপাল অফ ইন্ডাকশন আছে, আমি একটু বলে দিই। একটা ফার্স্ট, একটা সেকেন্ড, দুটো আমি লিখিয়ে দিই, কারণ কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড তাহলে চিনতে পারবে। আচ্ছা, এটা 1 নম্বর গেল, আর এটা 2 নম্বর হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। ঠিক আছে? দুটো আছে, একটা ফার্স্ট, প্রথমটা লিখে দিই। ফার্স্টটা যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আছি, বা যেটা আমরা দেখাই, কি সেটা? সেটা হচ্ছে, ধরো এস হচ্ছে, দেখো আমি যেভাবে বলছি আর আমরা যেভাবে পড়াশোনা করেছি, দুটো একই জিনিস, কিন্তু এই ফর্মটা একটু চেঞ্জ করে দিলাম, এবং তোমাদের বুঝিয়ে দিচ্ছি কেন এই ফর্মটা ওই ফর্মটা কেন একই। ধরো এস হচ্ছে ন্যাচারাল নাম্বারের একটা সাবসেট। ঠিক আছে? যাতে করে নাম্বার ওয়ান, 1 নম্বর, ওয়ান এসে থাকতে হবে। ওই যে আমরা করতাম না বেসিক স্টেপ, যেটা যে কোনো একটা স্টেটমেন্ট পি এন, এন এর মান 1 এর জন্য ট্রু, তাহলে এন কি, এন তো ন্যাচারাল নাম্বার, তাহলে এন এর মান 1 এর জন্য ট্রু। ব্যাপারটা ওরকমই। তারপর কার জন্য করতে হয় বলো, কে বলতে পারে? কার জন্য ধরে নিতে হয়? ধরে যে নিতে কোনো হয় একটা কে এর জন্য, বা কিছু একটা ধরে এম। নিতে হয়, বা এম বা কে, যা ইচ্ছে যেরকম ভেবে, যে যা পড়েছে একই ব্যাপার। আমি কে ধরছি, তাহলে কোনো একটা কে এর জন্য ধরে নিতে হয় যে কেটা যদি এসে থাকে, বা কে এর জন্য যদি স্টেটমেন্টটা ট্রু হয়, ওখানে স্টেটমেন্ট বলতাম, এখানে স্টেটমেন্টটাকে এস ধরে নিয়েছি। তাহলে কি দেখাতে হবে, কে বলতে পারে, কে প্লাস, কে +1। কে+1
ওটাও এসে থাকতে হবে। তাহলে আচ্ছা, আচ্ছা। স্টেটমেন্টটা স্টেটমেন্টটা সবার জন্য ট্রু, তার মানে সবার জন্য মানে পুরো ন্যাচারাল নাম্বার হয়ে যাবে, সবার জন্য হবে, তখন কোনো পার্টিকুলার ওয়ান বা টু এর জন্য, পুরো ন্যাচারালের জন্য। ঠিক আছে, এটা ফার্স্ট প্রিন্সিপাল। আর সেকেন্ডটা কি? সেকেন্ড প্রিন্সিপালটা একই, একটু আলাদা। এসটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের একটা সাবসেট, যাতে করে এক নম্বর, আচ্ছা ওই ক্ষেত্রে শুধু ওয়ান হচ্ছে এসে ছিল, এই ক্ষেত্রেও বলছে ওয়ান এসে। আর দুই নম্বরে যদি কে এসে থাকে তাহলে কে প্লাস ওয়ান এসে, এইটা চেঞ্জ হয়ে যায়। এটা বলে যে এখানে ওয়ান তো আছেই, টু, থ্রি, ডট ডট করে আপ টু কে, কে অবধি সবাই যদি এসে থাকে এবং সেখান থেকে যদি দেখিয়ে দিতে পারি কে প্লাস ওয়ান এসে আছে, তাহলে এসটা এন হয়ে যাবে। বাস, এই হচ্ছে পার্থক্য। আশা করি বুঝতে পেরেছো পার্থক্যটা, খুব একটা বেশি পার্থক্য না। এখানে একটা কে ধরেছিলাম এসে থাকলে কে প্লাস ওয়ান এসে, এখানে কে এর আগে সবাই, সবাই এসে আছে, কে অবধি সবাই এসে আছে, এবং সেখান থেকে যদি দেখিয়ে দিতে পারো কে প্লাস ওয়ান এসে থাকবে, তাহলেই আমরা বলতে পারবো যে এই স্টেটমেন্টটা সমস্ত ন্যাচারাল জন্য ট্রু বা এস ইকুয়াল টু এন। ক্লিয়ার? আচ্ছা, ইন্টিজারের ক্ষেত্রে ওরকম কোনো বিশেষ প্রপার্টি নেই, মানে বলতে চাইছি ইন্টিজারের ক্ষেত্রে না আছে, যেমন ইন্টিজার একটা গ্রুপ হয়, কিন্তু গ্রুপটাকে ওরকম বিশেষ প্রপার্টি ধরে না, অ্যাকচুয়ালি ফিল্ডটাকে প্রপার্টি ধরে। যদি ইন্টিজারটা ফিল্ড হয়ে যেত তাহলে সেটাকে বলতো অ্যালজেব্রিক প্রপার্টি, মানে অ্যালজেব্রা থেকে এসছে তো অ্যালজেব্রিক প্রপার্টি। কিন্তু গ্রুপ থাকে খুব একটা মানে কি বলবো, যে ওরকম ভাবে বিশেষ প্রপার্টি আকারে ধরে না, প্রপার্টি বলতে পারো কিন্তু সেরকম কোনো বিশেষ না, নর্মাল জিনিস। সেই জন্য ইন্টিজারের কোনো স্পেশাল ওরকম কোনো প্রপার্টি নেই। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এবার রেশনাল। ঠিক আছে, তাহলে ন্যাচারাল নাম্বারের দুটো প্রপার্টি শিখে গেলাম কি কি। এবার আমরা প্রপার্টিজ অফ কিউ, রেশনাল নাম্বারের প্রপার্টি আমরা পড়বো। এখনো আমরা কিন্তু আর এ আসিনি, তার আগেই দেখো আমরা এন সম্পর্কে সব, কেন কোনো একটা জায়গায় আসতে গেলে আমাদের ভিতটা তৈরি করতে হবে তো। আমি অ্যানালিসিস নিয়ে শুরু করে দিলাম প্রথম দিনই, আর জানলামই না যে রিয়ালটা এসছে কি করে, বা আগে কি কি প্রপার্টি আছে যেটা রিয়াল স্যাটিসফাই করবে কি করবে না, তাহলে ভালো শেখা যাবে না। শিখতে গেলে সব সময় আগেকার জিনিসপত্র টেনে তারপর শিখবো সবকিছু। রেশনাল নাম্বারের মূলত তিনটে খুব ভালো ভালো প্রপার্টি আছে, তিনটে। এক নম্বর প্রপার্টি হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টি। ঠিক আছে, প্রথমে অ্যালজেব্রিক দিয়ে শুরু করি, যেটা ইচ্ছা লিখতে পারো আগে, ওরকম কোনো বিষয় নেই। অ্যালজেব্রিক প্রপার্টিস। আচ্ছা, এখানে প্রপার্টিজ বলছি মানে এটা একটা প্রপার্টি না, এখানে অনেকগুলো প্রপার্টি হয়। অ্যালজেব্রিক, হ্যাঁ, একটা না, তার মধ্যে অনেকগুলো প্রপার্টি। দুই নম্বর অর্ডার প্রপার্টিস, এটাও প্রপার্টিস, এর মধ্যেও অনেকগুলো প্রপার্টি আছে। ঠিক আছে, অর্ডার প্রপার্টিস, অনেকগুলো প্রপার্টি আছে। কি বলছি আমি, সব বলছি, চিন্তার কিছু নেই। আর তিন নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেনসিটি। কে বলতে পারে ডেনসিটির বাংলা কি? ঘন। ঘনত্ব বা ঘন বলতে পারো। স্যার হঠাৎ করে আপনি ম্যাথামেটিক্স থেকে কেমন একটা তেল মাখন বিক্রি করার লোকেদের মতো কথা বলছেন, এটা ঘন কিনা, এটা কিরকম ব্যাপার, বা রং, রং মিস্ত্রির মতো কথা বলছেন, ঘন করে রংটা মাখ বা রংটা ইয়ে কর। একদমই, ম্যাথামেটিক্সে ঘনত্ব বলে একটা বিষয় আছে, এবং ঘন জিনিসটা খুব দরকার। আমি বলছি, আসছি, চিন্তা নেই, সব আসছি। আপাতত প্রথমে অ্যালজেব্রিক প্রপার্টি সেটা আগে শিখে নি কি। নাম্বার ওয়ান অ্যালজেব্রিক প্রপার্টি, ঠিক আছে, এক নম্বর। অ্যালজেব্রিক প্রপার্টিটা কি বলবো, তাহলে ভাববে স্যার আর দরকার নেই পড়ানো, এই প্রপার্টিটা অলরেডি আমরা জানি। অ্যালজেব্রিক প্রপার্টি হচ্ছে 11খানা প্রপার্টি নিয়ে হয়। কেউ জানো 11খানা প্রপার্টি রিসেন্টলি আমরা কোথায় পড়েছি? 11টা প্রপার্টি ফিল্ডে। ফিল্ডে। অ্যাকচুয়ালি অ্যালজেব্রিক প্রপার্টি আর কিছুই না, ফিল্ডের যে 11খানা প্রপার্টি, সেই 11খানা প্রপার্টিকে অ্যালজেব্রিক বলা হচ্ছে। কি কি প্রপার্টি ছিল, দরকার আছে লেখার, না বুঝতে পেরে গেছো? 11খানা প্রপার্টি মানে কিউ প্লাস ডট, এই যে কিউ প্লাস আর ডটের রেসপেক্টে একটা ফিল্ড, এই যে ফিল্ডের ক্ষেত্রে যে প্রপার্টি গুলো আছে এই সবগুলোই হচ্ছে অ্যালজেব্রিক, মানে এই 11খানা প্রপার্টি হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টি। বুঝতে পারা গেছে? এই যে ফিল্ড কিউ প্লাস ডট যে ফিল্ড, সেই ফিল্ডে কতগুলো প্রপার্টি থেকে, কি কি প্রপার্টি থেকে, এক নম্বর থেকে, আচ্ছা বলে দিই, এখন শুরু করলাম। কি কি প্রপার্টি থেকে? নাম্বার ওয়ান, ফিল্ডে কি কি প্রপার্টি? এক নম্বর
মুখস্থ হয়েছে না ভুলে গেছো আবার? এ আর বি যদি কিউতে থাকে ক্লোজার প্রপার্টি স্যার। তাহলে এ প্লাস বি কিউতে থাকবে। কার রেসপেক্টে ক্লোজার? শুধু ক্লোজার বললে হবে না, কার রেসপেক্টে ক্লোজার? মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন, ঠিক। ও শিওর ঘুমিয়ে আছে এখন। অ্যাডিশন স্যার, এটা অ্যাডিশন অ্যাডিশন। তাহলে মাল্টিপ্লিকেশন বললো কি করে? অন্য জগতে আছে নাকি এখন? এ বি সি কিউতে অ্যাসোসিয়েটিভ। তারপর এরকম কি থাকবে? কিউ এর একটা জিরো এলিমেন্ট একটা থাকবে জিরো থাকবে। কিউতে। ওই 11টা প্রপার্টি যাতায়াত করে লিখে নি। কি হবে? যাতে করে এ প্লাস জিরো ইজ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু কিউ। কিউ হচ্ছে আমার ফিল্ড। 4 নম্বর কে বলতে পারে? অ্যাডিটিভ ইনভার্স। অ্যাডিটিভ ইনভার্স মানে ফর ইচ এ বিলংস টু কিউ দেয়ার এক্সিস্ট অ্যান অ্যাডিটিভ ইনভার্স। কত ধরি অ্যাডিটিভ ইনভার্স কে? অ্যাডিশনের রেসপেক্টে ইনভার্সটাকে কে বলতে পারে? মাইনাস জিরো, এ। জিরো। মাইনাস দেখছো এ। কোথায় কোথায় সব কোন জগতে আছে ছাত্রছাত্রীরা, আমার কি জানি। হ্যাঁ, শেখাবো না বলছে অ্যানালিসিস, কনসেন্ট্রেশন করো। মাইনাস এ, যাতে করে এ আর মাইনাস এ যোগ করলে এবার জিরো। 5 কমিউটেটিভ এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, অ্যাডিশনের রেসপেক্টে কমিউটেটিভ। তাহলে এই 5খানা প্রপার্টি অ্যাডিশনের রেসপেক্টে। 6 কি হবে? এ আর বি যদি কিউতে থাকে তাহলে এবার ডটের রেসপেক্টে ডট বি, ক্লোজড। হ্যাঁ ডটের ফোর। এ ডট বি ক্লোজড কিউতে থাকবে, ভেরি গুড। নাম্বার 7 ডটের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ এই অবধি হলে, আর যদি ডিস্ট্রিবিউটিভ হয় তাহলে কি বলবো ওটাকে? রিং। কমিউটেটিভ রিং। শুধু রিং, কমিউটেটিভ কেন? পড়ছো না বাড়িতে? আন্দাজের উপর বলছো। না স্যার, আমি এটা ভাবছিলাম। এই অবধি হলে কি বলবো? এই অবধি হলে, এই যে শুধু 7 অবধি হলে রিং। তারপর আইডেন্টিটি অ্যাডিশনের রেসপেক্টে কি হবে? ওয়ান থাকবে। ওয়ান। ওয়ান। এটাকে বলে আইডেন্টিটি। এগুলো সব তো পড়লাম কিছুক্ষণ, মানে কি 2-3 দিনের আগে। এ ডট ওয়ান ইজ ইকুয়াল টু এ। হ্যাঁ, ওয়ানটা বলে দিই। ওয়ান কিউতে থাকে তো রেশনালে। হলো। এবার ইনভার্স। এই জায়গাটা বলে দিয়েছিলাম, দেখি কার কার মনে আছে, কে কে ভুল করে ভুল করবে। ফর ইচ নন জিরো প্রত্যেকটা নন এলিমেন্ট। জিরোর। হ্যাঁ। হ্যাঁ, এটা নন জিরো না বললে ভুল। এটা আমি বলে দিয়েছিলাম। প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট যদি নিই এ, ফ্রম ওয়্যার? ফ্রম কিউ থেকে। দেয়ার এক্সিস্ট অ্যান ইনভার্স। কারণ ফিল্ডের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, হুম, যে ইনভার্স বলি আইডেন্টিটি বলি, সেটা অলওয়েজ আমরা উইল টেক উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। যাই হোক, এ আর এ ইনভার্স গুণ করলে, তাহলে বুঝতে পেরেছো অ্যালজেব্রা না শিখলে অ্যানালিসিস শেখা যাবে? যাবে না। আর লাস্ট এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ। 10টা প্রপার্টি হয়ে গেল, আর একটা এক্সট্রা আছে, কি সেটা? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ। তাহলে এই টোটাল 11টা ডিস্ট্রিবিউটিভ। এই 11টা প্রপার্টিকে একসাথে কি বলা হয়? অ্যালজেব্রিক। এই 11টা প্রপার্টিকে একসাথে কি বলা হয়? অ্যালজেব্রিক। এবং তার ফলে বলতে পারবো যে কিউ প্লাস ডট এটা একটা ফিল্ড। কেন? কারণ কিউ এই 11খানা অ্যালজেব্রিক প্রপার্টিকে স্যাটিসফাই করে। ক্লিয়ার? ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কেন বলতে পারছিলাম না এটা? অ্যালজেব্রিক প্রপার্টি ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কেন হচ্ছিল না? বা ইন্টিজারের ক্ষেত্রে কেন হচ্ছিল ন্যাচারাল না? ফিল্ড নন ন্যাচারাল নাম্বার, সেই জন্য। ন্যাচারাল নাম্বার ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে আইডেন্টিটিটাই তো এক্সিস্ট করে না। জিরো তো থাকবে না। একদম। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কিছুই হবে না, ক্লোজার আর অ্যাসোসিয়েটিভ ছাড়া কিছু হবেই না আর। হুম। প্লাসের রেসপেক্টে আর ডটের রেসপেক্টে শুধু ক্লোজার হবে। ডটের রেসপেক্টে আইডেন্টিটি থাকবে, প্লাসের রেসপেক্টে তাও থাকবে না। আর ইনভার্সে তো প্রশ্ন ওঠেই না। ইন্টিজারের ক্ষেত্রে ফিল্ড হয় না, তাহলে অ্যালজেব্রিকটা শুধুমাত্র রেশনালে আছে। আর হ্যাঁ, এরপরে রিয়ালেও থাকবে। এবার চলে আসি অর্ডার প্রপার্টি। এই প্রপার্টিটা কি? এটাও খুব ইন্টারেস্টিং একটা প্রপার্টি। অর্ডার প্রপার্টি 2। অর্ডার প্রপার্টি হচ্ছে ছোটবেলা থেকে আমরা, হ্যাঁ,
এই দেখবে লেস দেন গ্রেটার দেন এই সমস্ত জিনিসপত্রগুলো যে করেছি ইনইকুয়ালিটি, সেই ইনইকুয়ালিটি গুলো দিয়ে যে প্রপার্টিটা সেটাই হচ্ছে অর্ডার প্রপার্টি। কিরকম বিষয়টা আমি একটু বলে দিই। 1 নম্বর, এই প্রপার্টিটাকে বলে ল অফ ট্রাইকোটমি। হ্যাঁ, মনে রাখবে। ধরো তুমি দুটো সংখ্যা নিলে রেশনাল এ আর বি, তো মনে রাখবে দুটো রেশনাল নাম্বার যদি আমরা নিই এ আর বি, হ্যাঁ, তাহলে আইদার এ বি এর থেকে বড় বা এ বি এর সঙ্গে সমান বা এ বি এর থেকে ছোট। জানো তো হয়তো যে কোনো তিনটা রেশনাল নাম্বারের মধ্যে হতেই হবে, এটা হয় সমান, না হলে এ বড় না হলে ও ছোট। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা কি বলা হয় কেউ জানো? ল অফ ট্রাইকোটমি। ট্রাইকোটমি। ট্রাই মানে হচ্ছে তিন, এই তিনটের যে প্রপার্টি মানে তিনটের মধ্যে একটা না একটা হতেই হবে, সেটাকে বলে ল অফ ট্রাইকোটমি। ক্লিয়ার? এটা কিন্তু ন্যাশনাল নাম্বারে হয়। আর যদি একটা দিয়ে বলো, মানে অনেকে এটা দুটো সংখ্যা দিয়ে না বলে একটা সংখ্যা দিয়ে বলে, একটা রেশনাল নাম্বার দিয়ে, তাও বলি বিষয়টা অনেক বইতে এইভাবেও থাকে। যদি এ একটা রেশনাল নাম্বার হয়, যে কোনো রেশনাল নাম্বার, তাহলে দেন আইদার এ পজিটিভ হবে, হতেই হবে, বা এ জিরো হবে, বা এ নেগেটিভ হবে। যদি আবার বলো স্যার এটা তো সবার ক্ষেত্রে হয়, কি এমন বিশেষত্ব জিনিস, এটা তো আমিও বললে পারতাম, তাহলে আমার নাম হয়ে যেত। সত্যি সবার ক্ষেত্রে হয়, যে কোনো সংখ্যা হয় পজিটিভ না হলে নেগেটিভ না হলে জিরো হবেই। আই কমপ্লেক্স হবে না। আই কমপ্লেক্স, কমপ্লেক্সের ক্ষেত্রে কোনোদিন কোনো সংখ্যা পজিটিভ না নেগেটিভ না ইয়ে বলতে পারবো না। ঠিক আছে? আই যদি বলো পজিটিভ, তাহলে আই আর আই গুণ করলে আই স্কোয়ার, দুটোর গুণফল কি হয়ে যায়? পজিটিভ আর পজিটিভের গুণফল কি হয়? আই যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ আর পজিটিভের গুণফল কি হওয়া উচিত? পজিটিভ হওয়া উচিত, কিন্তু আই স্কোয়ার কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে না। তোমার যদি বলে তাহলে স্যার আই কে নেগেটিভ নিন, আই যদি নেগেটিভ হয় নেগেটিভ আর নেগেটিভের গুণফল কি হয়? পজিটিভ হওয়া উচিত, তাও বলছে পজিটিভ। হচ্ছে না, তাও বলছে হচ্ছে না। সব এগুলো একটাও হচ্ছে না। আর আই তো জিরো হতে পারে না, কারণ আই স্কোয়ার তাহলে -1 কোনোদিনই হবে না। তো সেই কারণে আই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এরকম একটা না অনেক সংখ্যা আছে যারা না পজিটিভ না নেগেটিভ না জিরো, কিচ্ছু না, তাহলে কমপ্লেক্স নাম্বারে কোনোদিনই ল অফ ট্রাইকোটমি এই প্রপার্টিটা হোল্ড করে না। বোঝাতে পেরেছি? 2। আচ্ছা, আর কি কি অর্ডার প্রপার্টি আছে? খুব সোজা সোজা জিনিস। এ যদি বি এর থেকে ছোট হয় আর বি যদি সি এর থেকে ছোট হয়, তাহলে এ সি এর থেকে ছোট। হ্যাঁ, যদি বলো স্যার এগুলো তো জানি, কেউ তো বলেছে, তারপর তো জানো কে বলেছে এ বি এর থেকে ছোট হলে বি সি এর থেকে ছোট হলে এ সি এর থেকে ছোট। এই জিনিসগুলোই তো প্রপার্টি, এগুলোই তো ছোটবেলা থেকে শিখে এসেছি অর্ডার প্রপার্টি বলে। সেই জন্য অর্ডার প্রপার্টি আমরা ছোটবেলা থেকে ইউজ করে আসি, অ্যালজেব্রিক প্রপার্টি ছোটবেলা থেকে ইউজ করে আসি, দুটো যোগ করলে ওখানেই থাকবে। ওগুলো সবই তো অ্যালজেব্রিক আর অর্ডার। তাহলে এ যদি বি এর থেকে ছোট হয়, হুম, তাহলে এ এর সাথে সি যোগ করো আর বি এর সাথে সি যোগ করো, বলো কি হবে? লেস হবে। এ এ প্লাস সি লেস বি প্লাস সি। লেস না, লেস দেন, লেস দেন বি প্লাস সি। এ বি এর থেকে ছোট আর সি হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, তাহলে এসি গুণ করো আর বি আর সি গুণ করো, কি হবে ইনইকুয়ালিটি? আনচেঞ্জ থাকবে। লেস দেন আনচেঞ্জ থাকবে। আর যদি নেগেটিভ হয়ে যায় সিটা, তাহলে ইনইকুয়ালিটিটা ঘুরে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কিউ, এই যে প্রপার্টিগুলো চারখানা, এই চারটে প্রপার্টিকে বলে অর্ডার প্রপার্টি। এই চারটে প্রপার্টিকে বলছে অর্ডার। বুঝতে পেরেছো? তাহলে কিউ কি করছে? কিউ অ্যালজেব্রিক প্রপার্টি মানে 11খানা, আর এই চারখানা প্রপার্টি হচ্ছে অর্ডার প্রপার্টি। তাহলে অ্যালজেব্রিক আর অর্ডার সবই স্যাটিসফাই করছে। ঠিক আছে? তাহলে কিউ যেহেতু, কিউ স্যাটিসফাইস both algebraic and order properties. কিউ যেহেতু দুটোই স্যাটিসফাই করে, অ্যালজেব্রিক গুলোও করে এবং অর্ডার প্রপার্টি গুলোও করে, সেই জন্য অনেক সময় এরকম জিজ্ঞেস করতে পারে যে কিউ কে কি অর্ডার্ড ফিল্ড বলা হয়? অর্ডার্ড ফিল্ড মানে, অর্ডার্ড কেন বলছি কে বলতে পারে? বলে অর্ডার প্রপার্টি স্যাটিসফাই করছে বলে চারটে অর্ডার্ড। প্রপার্টি। আর ফিল্ড কেন বলা হয়?
অ্যালজেব্রিক স্যাটিসফাই করে বলে। এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করে বলে আমরা এটাকে বলি অর্ডার্ড ফিল। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অর্ডার্ড ফিল, মনে থাকবে। আচ্ছা, তাহলে দুটো প্রপার্টি হয়ে গেল, লাস্ট কি বেঁচে আছে? ডেনসিটি। কে বলতে পারে? মেয়েদেরকে জিজ্ঞেস করি, রান্না বান্না করে তো, ছেলেরাও করে যারা মেসে টেসে থাকে, মেয়েরা বেশি পছন্দ হয়। এখনকার দিনের মেয়েরা কিন্তু করে না আবার। কে রান্না করে? কে আছে আমার ব্যাচে যে রান্না করে? বলবে না, স্যার যদি চলে যায় আবার খেতে। হ্যাঁ, আমি চলেই গেল। আপনি আসুন আপনি। আর শাহিনা, শাহিনার বাড়ি কোথায়? বাড়ি আমার মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা, মুর্শিদাবাদ গেলে যাব। কোথায় মুর্শিদাবাদ? তো অনেক বড় জায়গা, কোথায়? কিন্তু আমি এখন মুর্শিদাবাদে থাকি না ওই যে স্যার, আমি তাহলে হায়দ্রাবাদে আছি। তো কোথায় কোথায় যাচ্ছো তুমি? হায়দ্রাবাদ। তাহলে আর যেতে পারবো না, কিছুদিন আগে হায়দ্রাবাদ গেছিলাম, 1 বছর আগে, আর যাবো না। ডেনসিটি প্রপার্টিস, ঠিক আছে। তাহলে ওর হবে না, শাহিনা তাহলে ভালো বিরিয়ানি রান্না করতে পারে, শিওর, হায়দ্রাবাদে থাকে। ওখানকার বিরিয়ানি খুব ভালো। তবে হায়দ্রাবাদের বিরিয়ানি খেয়ে আসলাম, খুব ঝাল, প্রচন্ড ঝাল, মুর্শিদাবাদ খুব গেলে রিচ তখন করে। আসুন আপনি। হায়দ্রাবাদের বিরিয়ানি খাও ওখানে? হ্যাঁ। ওখানে খুব রিচ, মানে ওখানে কি আমি 2-3 জায়গা থেকে খেয়েছি, কিন্তু প্রচন্ড ঝাল দেয়। এটা কেন করে ওরা? মানে ওদের সবাই ঝাল স্যার খেতে এখানে ভালোবাসে। একটা ব্র্যান্ড আছে সেটা ভীষণই ঝাল দেয়, কিন্তু হুম হুম আরো একটা আছে যেটা আমার খুব পছন্দ, ওটা কিন্তু নর্মাল হুম। আমাদের খাওয়ার মতো, ওটা ঝাল হয় না। ও, হায়দ্রাবাদে কিন্তু ঝাল দেবে প্রচন্ড। যাই হোক, আমি তাহলে ওই ব্র্যান্ডটাই খেয়েছি, এটা ঝাল। আর তারপর হায়দ্রাবাদে হচ্ছে গ্যাস্ট্রো সব থেকে ভালো হাসপাতাল, মানে ঝাল খেয়ে তোমাকে গ্যাস করাবে, তারপর ওরা ট্রিটমেন্ট করে। ব্যবসা, আসল ব্যবসা। সিরিয়াসলি, এগুলো হচ্ছে কিন্তু উপায়। পেশোয়ার একটা ব্র্যান্ড আছে স্যার, হুম। ওই বিরিয়ানিটা খুব সুন্দর, ওটা ঝাল নেই, কিন্তু একটুও ঝাল নেই। আচ্ছা, কোনোদিন যদি তাহলে হায়দ্রাবাদ আবার যেতে হয় তাহলে খাবো। ঠিক আছে। আর আপনি তাহলে যারা রান্না বান্না করো, আসবেন স্যার, আমি খাওয়াবো আচ্ছা আপনাকে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যদি কোনোদিন যাই হোক, যদি কারো রান্না করো, তাই রান্নাতে দেখবে, আমি যদি কাউকে বলি যে একটা মাখনের কণা তোলো, একটা চিনির কণা তোলো, চিনির কণা আমি ঠিক এটা তুলে দিতে পারবো। একটা সুগারের যদি আমি বলি যে 1 পিস অফ সুগার, এবার বলি সুগারে 1 পিস, তাও তোলা যাবে। কিন্তু আমি যদি বলি 1 পিস অফ, হ্যাঁ, বাটার, বা 1 পিস অফ অয়েল, তেল, পারবে কেউ? 1 পিস বাটার তোলো, 1 পিস মানে গোটা বাটার নিয়ে চলে আসবে, ওরকম না, একটা কণা তুলতে হবে। পিস মানে তখন বড় পিস হয়ে যায়, কিন্তু একটা কণা, মাখনের বা তেলের একটা কণা তুলতে পারবো না। আমি যদি বলি যে চিনির একটা কণা বা লবণের, যতই ছোট হোক, কিন্তু লবণের আমি একটা কণা আলাদা করতে পারবো। কেন জানো? এই দুটোর মধ্যে পার্থক্য। কারণ তেল, হ্যাঁ, বাটার, এগুলো একটা প্রপার্টি স্যাটিসফাই করে যেটা চিনি, হ্যাঁ, লবণ এগুলো করে না। কি? ডেনসিটি। তেল, মাখন এগুলো ডেন্স হয়ে থাকে, ঘন। আর যারা ঘন হয়ে থাকে সেখানে সমস্যা কি? সমস্যা না, যেটা ঘন হয়ে থাকে তাদের ক্ষেত্রে কি হয় না? যারা ঘন হয়ে থাকে তাদের ক্ষেত্রে তুমি যদি বলো যে চিনির ক্ষেত্রে এই যে একটা, দুটো, তিনটে, তিনটে কণাকে তুমি আলাদা করতে পারবে। চিনির ক্ষেত্রে কি করতে পারবো? এই দুটো কণার মধ্যে একটা কণা আছে, বলতে পারবো হ্যাঁ এটা একটা কণা, এটা একটা কণা, এটা একটা কণা। কিন্তু আমি যদি একটা মাখনের ইয়ে নিয়ে নিই, বাটারের টুকরো, তোমাকে যদি বলে একটা কণা ওখান থেকে আলাদা করে পারবে? তুমি যত ছোটই, হ্যাঁ, চাকু হোক যা দিয়ে তুমি কাটো, তুমি একটা কণা পারবে না, কারণ তাকেও আমি ছোট করে কেটে দিতে পারবো। তুমি যত ছোটই একটা কণা তুমি তৈরি করো মাখনের, আমি ঠিক যদি আমার কাছে একবার অনুবীক্ষণ যন্ত্র থাকে আর যদি ধারালো কোনো অস্ত্র থাকে, আমি তার থেকেও আরো ছোট করে দিতে পারবো। কারণ তুমি লাস্ট অব্দি একটা কণা আর পাবে না। কেন পাবে না? কারণ মাখন বলো, তেল বলো, বাটার, অয়েল, এদের ক্ষেত্রে কি হয়? ডেনসিটি প্রপার্টি থাকে। তো কি সেই প্রপার্টি? বলছে রেশনাল নাম্বারের ক্ষেত্রে এই প্রপার্টি আছে। কিরকম? বলছে যদি দুটো রেশনাল নাম্বার আমরা নিই, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, যে কোনো দুটো রেশনাল নাম্বার, হ্যাঁ, ধরো এক্স আর ওয়াই যে কোনো দুটো রেশনাল নাম্বার, এই দুটো রেশনাল নাম্বারের মধ্যে ধরো কোনো একটা বড়, হুম, হবে কি না? যদি বলো স্যার কেন? কারণ আমি পরিষ্কার বলে দিয়েছি যে দুটো রেশনাল নাম্বারের মধ্যে হয় কেউ বড়, না হলে কেউ ছোট, না হলে দুটো সমান। তাহলে আমি ধরে দিচ্ছি দুটো রেশনালের মধ্যে এক্স আর ওয়াই এর মধ্যে কেউ একটা বড়, ধরো ওয়াই বড়। তাহলে এদের মাঝখানে বলছে আরেকটা রেশনাল থাকবেই। কি বলছে? তাহলে এদের মাঝখানে দেয়ার এক্সিস্ট এর রেশনাল নাম্বার, এদের মাঝখানে আরেকটা রেশনাল থাকবেই সব সময়। কিরকম বিষয়টা হলো? ধরো আর, যাতে করে কাদের মাঝখানে আছে? আরটা এক্স আর ওয়াই এর মাঝখানে। কি হলো বিষয়টা? যেমন যদি বলো স্যার এটা তো সব সত্যি হয় না, ইন্টিজার, ইন্টিজারে আমি দুটো ইন্টিজার বললাম, একটা 1 একটা 2, তাদের মাঝখানে কোনো ইন্টিজার আর থাকবে?
থাকবে, কারোর মাঝখানে তাদের মাঝখানে এক আর দুইয়ের মাঝখানে কোনো ইন্টিজার থাকে, সংখ্যা থাকতে পারে অন্য, কিন্তু ইন্টিজার কি থাকে? থাকে না। বা দুই আর তিন তার মাঝখানে কি অন্য কোনো ইন্টিজার থাকে? থাকে না। কিন্তু রেশনাল নাম্বারের ক্ষেত্রে বলছে দুটো রেশনালের মাঝে আরেকটা রেশনাল থাকে। যদি বলে বিশ্বাস করছি না স্যার, ধরো জিরো একটা রেশনাল, এক একটা রেশনাল, তাদের মাঝখানে একটা সংখ্যা বলো তো, একটা রেশনাল নাম্বার বলো। মাঝখানে মানে মিডিল হাফ হতে হবে তার হাফ মানে, আচ্ছা মিডিল আছে, মিডিলটাই হাফ নিলাম, হাফ। এবার যদি বলো স্যার জিরো আর একের মাঝখানে হাফ আছে, তাহলে জিরো আর হাফের মাঝখানে আপনি ওয়ান বাই দেখান তো। ফোর ওয়ান জিরো বাই আর ওয়ান বাই হাফের ফোর মধ্যেও আরেকটা থাকবে, অনেক আছে, আমি একটা ভালোটা দেখাচ্ছি। এবার যদি বলো স্যার এদের মাঝখানেও কি আবার আছে, ইয়েস। 1/8। 1/8 এবার মনে হচ্ছে স্যার এদের মাঝখানে নেই, না। তুমি শেষ করতে পারবে না, বিশ্বাস করো, মাখনের মতো। তুমি যদি বলা হয় যে মাখনকে আমি কেটে, এই যে স্যার একটা কণা, ওটা একটা কণা না। তুমি মাখনের দুটো কণাকে আলাদা করতে পারবে? পারবে না। তুমি যখনই টানতে যাবে ওরা ঘন হয়ে থাকবে, বুঝতে পেরেছো বিষয়টা কি বোঝাতে চাইছি? এটা ঘন হয়ে আছে, টেনে থাকবে ইলাস্টিকের মতো, তুমি পারবে না আলাদা করে। চিনি, হ্যাঁ একটা কণা স্যার, দুটো কণা, এই যে আলাদা করে দিলাম স্যার দুটো কণা আপনাকে। বা লবণ দুটো কণা, বা মাথার চুল দুটো কণাকে আলাদা করলাম, ডেন্স না। আমরা অনেক সময় বলি ঘন চুল, সেটা আলাদা ব্যাপার। ঘন মানে অনেকটা আছে, কিন্তু সেটা ঘনত্ব আকারে বা একটা ডেন্সিটি না, একদম ডেন্স না। ডেন্স প্রপার্টি মানে একদম যেটা মাখনের মতো, ইলাস্টিকের মতো, তুমি দুটো কণাকে আলাদা করতে পারবে না। বুঝতে পেরেছো তো সেই জিনিসটা? মানে রেশনাল নাম্বারের ক্ষেত্রে তুমি দুটো রেশনালকে তুমি যখনই নেবে তার মাঝখানে ঠিক আবার একটা রেশনাল, মানে তুমি যদি বলো যে রেশনালকে স্যার আলাদা করবো, এটা একটা রেশনাল, এটা একটা রেশনাল, এই যে স্যার তার মাঝখানে আর রেশনাল নেই, হবে না। তার মাঝখানে আবার ঢুকে থাকবে একটা রেশনাল, তার মাঝখানে আবার একটা ঢুকে থাকবে। এইভাবে যদি বলো যে স্যার সব থেকে ছোট রেশনাল, সব থেকে ছোট বড় বড় রেশনাল, বা স্যার জিরোর সব থেকে কাছাকাছি রেশনাল বলুন, জিরো ছাড়া, জিরোর সব থেকে, জিরোর পরের কোনো রেশনাল, বিশ্বাস করো জিরোর পরের কোনো রেশনাল আমি বলতে পারবো না। কারণ তোমার যখনই মনে হবে জিরোর পরের রেশনাল হাফ, তখন কেউ একজন বলে দেবে একের চার, কেউ একজন বলে দেবে স্যার একের আট, কেউ একজন বলে দেবে একের ষোলো, ইভেন এগুলো কেন আরো, এইভাবে চলতে চলতে তুমি লাস্ট কোনটা রেশনাল জিরোর কাছে তুমি বলতে পারবে। এখন যতই তুমি ছোট দাও তার থেকেও ছোট আমি বের করে দেবো। এই প্রপার্টিটা হচ্ছে ডেন্সিটি। এই প্রপার্টিটা রেশনালের ক্ষেত্রে হোল্ড করে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে রেশনালের ক্ষেত্রে তিনখানা প্রপার্টি আছে। এবার চলে আসছি আমরা আমাদের মূল পেপার, সেটা হচ্ছে রিয়াল নাম্বারের ক্ষেত্রে। স্যার বলছি যে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে অর্ডার প্রপার্টিটা মেনশন করা মানে হয় না কেন? মানে অর্ডার তো ডিফাইন করা যায় ন্যাচারাল নাম্বারের উপরে। ল ট্রাইকোটমিটা হয় না, না ওই জন্য, মানে অ্যাকচুয়ালি কি বলতো, কম্প্যাক্ট তো। হুম, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে মানে ল অফ যেহেতু সবাই, ট্রাইকোটমি হ্যাঁ মানে ন্যাচারাল নাম্বার হচ্ছে হয় না সবসময় পজিটিভ হয়, মানে জিরো বা নেগেটিভ নেয় না, ওই কারণেই এটাকে দেওয়া হয় না, আর কোনো বিশেষ কারণ নেই। মানে অ্যাকচুয়ালি কি বলতো, আচ্ছা। অর্ডার জিনিসটা আসে হচ্ছে পজিটিভ নেগেটিভ বলে, হ্যাঁ। এই প্রপার্টি গুলো সবসময় আসে হচ্ছে পজিটিভ নেগেটিভ, তো সাইনের উপর ডিপেন্ড করে লেস দেন গ্রেটার দেন ব্যাপারটা আছে। সেজন্য ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কি হয়, ন্যাচারাল নাম্বার সবসময় তো পজিটিভ, তো সেই কারণে ওর ক্ষেত্রে কিন্তু এইগুলো সব স্যার হবেই। ছোট বড় ব্যাপারটা তো বলা যায় হ্যাঁ তো। ছোট বড় মানে আছে, কিন্তু এখানে এই এখানে শুধু ছোট বড় না, যেমন এই যে এটা কি ওটা সিটা তো গ্রেটার দেন জিরো, হ্যাঁ পজিটিভ, নেওয়া এটা হয়েছে কি, মানে কিছু পজিটিভ। কিছু জায়গায় পজিটিভিটিটা কাজে লাগে বলে অ্যাকচুয়ালি চারটেকে মিলেই অর্ডার বলে। এবার তুমি যদি বলো স্যার আমি শুধু দুই আর তিন মিলে বলবো, তাহলে সেটা অর্ডার না, সেটা একটা বলতে পারো। এরকম অনেক প্রপার্টি তো হয়, যেমন অ্যালজেব্রিক এর মধ্যে তোমার 11টা প্রপার্টি না হলেও ক্লোজার হয়, অ্যাসোসিয়েটিভ হয়, সেখান থেকে তুমি বেছে বেছে যদি নাও এবার সেটা নিতে পারো। সি গ্রেটার দেন জিরো না বলে সি গ্রেটার দেন ওয়ান বললেও তো মানে ক্ষতি নেই আর কি, সে ন্যাচারাল ক্ষতি নেই, নাম্বারে তো। সে ক্ষতি নেই, দেখো বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকতেই পারে, কিন্তু সেটাকে অর্ডারটাকে, যে চারটে কম্প্যাক্টটাকে অর্ডার বলি আমরা, ঠিক আছে? তো সেই কারণে এই ল অফ টাইকোটমি বা এগুলো যে এই সম্পূর্ণরূপে এটাকে হলেই আমরা তখন অর্ডার বলি। বাকি যদি তুমি বলো যে দু তিনটে এরকম আলাদা আলাদা করে চেঞ্জ করে দিব, এটাকে সিটাকে গ্রেটার দ্যান ওয়ান করে দেবো, তাহলে তুমি অন্য নামে বলতে পারো, কিন্তু সেটাকে অর্ডার বলা হয় না, কারণ অর্ডার বলতে গেলে এই মানে অর্ডার জিনিসটা ওখান আচ্ছা। থেকে আসে। ঠিক আছে? তুমি এমনি দেখো, হ্যাঁ আমি যেগুলো প্রপার্টি বললাম সেগুলোই শুধুমাত্র না, সেগুলো হচ্ছে বিশেষ বিশেষ স্পেশাল প্রপার্টিজ, যেগুলো আমাদের কাজে লাগবে অ্যানালিসিস পড়তে গিয়ে, সেই জন্য আলোচনা করা হয়। এছাড়া কত প্রপার্টি আছে, কত কিছু আছে, ঠিক আছে, ওরকম হ্যাঁ কোনো হ্যাঁ, ব্যাপার সে না। তো বটে। প্রপার্টিজ অফ আর, এবার রিয়াল নাম্বারের প্রপার্টি। রিয়াল নাম্বারে তাহলে কটা থাকবে বলছে, রিয়াল নাম্বারের প্রচুর প্রপার্টি আছে, তার মধ্যে পাঁচখানা প্রপার্টি খুব ইম্পর্টেন্ট বা স্পেশাল। কি কি পাঁচখানা? তার মধ্যে তিনখানা প্রপার্টি অলরেডি রেশনালে যেগুলো হয় সেগুলো রিয়ালেও হবে। কি কি তিনখানা? এক নম্বর অ্যালজেব্রিক, এটা তাহলে পড়বো না, শিখে গেছি অলরেডি। এটা কার ক্ষেত্রে হয়? রেশনালের ক্ষেত্রে হয়, রিয়ালের ক্ষেত্রে হয়। কেন রিয়ালের ক্ষেত্রে হয়? কারণ আর প্লাস ডট কি, ফিল্ড। আচ্ছা নেক্সট কি? অর্ডার প্রপার্টি আর এর ক্ষেত্রেও বলছে এগুলো সব হয়। এই যে প্রপার্টিজ গুলো যে চারটে বললাম অর্ডার, সেটা আর এর ক্ষেত্রেও হয়।
3 নম্বর কমপ্লিটনেস প্রপার্টি। হ্যাঁ, ডেন্সিটিটাও হয়, আমি লিখছি। এই যে কমপ্লিটনেস প্রপার্টি বলছি, এই প্রপার্টির উপর ভিত্তি করেই রেশনাল থেকে রিয়ালে আমরা যেতে পেরেছি। এই প্রপার্টির উপর ভিত্তি করেই আমরা রেশনাল থেকে রিয়ালের উপর যেতে পেরেছি, কারণ এই প্রপার্টি রিয়ালে হয় কিন্তু রেশনালে হয় না। আর্কিমিডিয়ান প্রচন্ড ইম্পর্টেন্ট প্রপার্টি, এবং অ্যানালিসিসের ক্ষেত্রে প্রত্যেক দিন আমি যাই করাবো সেখানে আর্কিমিডিয়ান প্রপার্টি একবার না একবার আলোচনা করবই, দেবী দেখে নিবে, করবই। এত ইম্পর্টেন্ট আর্কিমিডিয়ান প্রপার্টি। আর লাস্ট, সেটা কিউতেও হয়, সেটা আরেও হচ্ছে, সেটা হচ্ছে ডেনসিটি। তাহলে মোটামুটি 3খানা প্রপার্টি তো অলরেডি পড়ে দিলাম। জাস্ট ওখানে কিউ এর জায়গায় আর বসিয়ে দিবে তাহলেই হবে। তাহলে অ্যালজেব্রিক প্রপার্টি মানে আর প্লাস ডট কি, একটা ফিল্ড। অর্ডার প্রপার্টি মানে এই 4খানা প্রপার্টি, এগুলো খালি কিউ দিয়ে বলেছি, সেগুলো আর দিয়ে বলে দিবে। আর ডেন্সিটি প্রপার্টি হচ্ছে একই রকম ভাবে এ আর বি যদি আর এ থাকে তাহলে তাদের মাঝখানে আরেকটা রিয়াল নাম্বার পাওয়া যায়, এবং সত্যি পাওয়া যায়, দুটো রিয়াল নাম্বারের মাঝখানে একটা রিয়াল নাম্বার পাওয়া যায় না? তাহলে এইভাবে আমরা আর এর ক্ষেত্রে 5খানা যে প্রপার্টি, সেই প্রপার্টিগুলোর মধ্যে কমপ্লিটনেস আর আর্কিমিডিয়ান, এই দুটো প্রপার্টি আমরা আলোচনা করব। বুঝতে পারলাম? তাহলে আমরা কি কি আলোচনা করব? একটা হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি, একটা হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি। তাহলে আমাদের সিলেবাসে এই টোটাল জিনিসটা আছে, এবং এই টোটাল জিনিসটা শেষ হলে আমাদের চ্যাপ্টার 1 শেষ হবে। কিন্তু এই কমপ্লিটনেস প্রপার্টি আর আর্কিমিডিয়ান প্রপার্টি, বিশেষ করে কমপ্লিটনেস প্রপার্টি জানতে গেলে আমাদের তার আগে অনেক কিছু পড়তে হবে। কারণ কমপ্লিটনেস প্রপার্টি আমি লিখে দিতে পারি, কিন্তু এটা আমি লিখিয়ে দেবো, সেটা ওরকম সুন্দর রকম জিনিস না যেগুলো আগের ক্ষেত্রে বুঝতে পারছিলাম, এবার কিন্তু সেগুলো বুঝতে পারবে না। কারণ এটা বুঝতে গেলে আমাদের বাউন্ডেডনেস সম্পর্কে জানতে হবে। বাউন্ডেডনেস ব্যাপারটা হচ্ছে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কোন একটা সেটের, সেটা জানতে হবে। সেই আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড যদি জানতে পারো বা যদি ঠিকঠাক ভাবে জেনে যাও, তাহলেই আমরা কমপ্লিটনেস প্রপার্টিটা বুঝতে পারবো এবং শিখতে পারবো। ক্লিয়ার? তাহলে কমপ্লিটনেস প্রপার্টি জানার আগে আমরা কি শিখবো? আমরা দুটো তিনটে জিনিস শিখে নেব। ফার্স্ট, আপার বাউন্ড। অনেকেই কম বেশি জানো, খুব একটা অসুবিধা হবে না। নাম শুনে বুঝতে পারছো, বাউন্ড মানে বেঁধে দেওয়া। বাউন্ড মানে হচ্ছে বেঁধে দেওয়া। আপারে বাউন্ড মানে কোথায় বেঁধে দেওয়া? আপারে বেঁধে দেওয়া। এগুলো কিন্তু বুঝতে হবে, আপারে বেঁধে দেওয়া। আমি যদি বলি যে আচ্ছা তোমাদের বাড়ি দোতলা, তার মানে তুমি কোথায় বেঁধে দিয়েছো বাড়িকে? দোতলায় বেঁধে দিয়েছো। তার উপর তালা আছে? নেই, তার উপর ফাঁকা। তার মানে তোমার বাড়ির হাইট কত? বলে দিলে স্যার এত মিটার। তুমি কোথা থেকে শুরু করেছো বাড়ি? স্যার গ্রাউন্ড থেকে। তার মানে গ্রাউন্ডে বাঁধা, তার নিচে তুমি ঢুকতে পারবে না। তাহলে এইভাবে তোমার বাড়িটাকে কি করছো, তুমি গ্রাউন্ড থেকে দোতলা অবধি বেঁধে দিচ্ছ, তোমার জায়গা, তোমার স্পেস, তুমি অতদূর অবধি উঠতে নামতে পারছো। বা তোমাকে বললাম যে তুমি এখন কলেজ যাও, বা কলেজ থেকে গিয়ে তুমি কোথাও ঘুরতে যাও, তুমি বললে স্যার আমার বাবা মা বলে দিয়েছে যে আমার ঘুরতে যাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হবে, তার বাইরে এলাও না। তারপরে তোমাকে কোথার মধ্যে বাউন্ড করে দিল? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাউন্ড করে দিল। তোমার বাউন্ডারি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তার বাইরে বেরোতে যাবে না। এবার কারোর বাউন্ডারি ইন্ডিয়া হতে পারে, কারোর বাউন্ডারি ওয়ার্ল্ড হতে পারে, কারোর বাউন্ডারি আবার চাঁদেও চলে যাচ্ছে। তো যে কোনো কিছু বাউন্ডারি হতে পারে, কিন্তু এক একজনের বাউন্ডারি এক এক রকম। তো সেরকম ভাবে যে কোনো সেটেরও বলছে একটা বাউন্ডারি করা যায়, যে সেটের এই জায়গা থেকে এই জায়গা, তার বেশি আর যাওয়া যাবে না। তো বাউন্ডারি দু রকমের, একটা হচ্ছে আপার, একটা হচ্ছে লোয়ার। আপার মানে হচ্ছে ওপরের দিকে বাউন্ডারি, লোয়ার মানে হচ্ছে লোয়ারের দিকে। বা আপার হচ্ছে গ্রেটার দিকে বাউন্ডারি মানে বড়র দিকে, আর লোয়ারটা হচ্ছে ছোটর দিকে বাউন্ডারি। এইভাবে বুঝতে পারলে আরো ভালো হবে। তাহলে আপার বাউন্ড কি? ধরো একটা সেট নিলাম। আচ্ছা, এবার থেকে যদি না বুঝতে পারো বলবে, আমরা কিন্তু আস্তে আস্তে অ্যানালিসিসে ঢুকছি। এগুলো কিন্তু আমরা গল্পের মাধ্যমে পড়লাম, খুব একটা কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা না। কিন্তু এইবার যেটা আমি পড়াতে চাইছি বা যেখানে আমি ঢুকবো, সেটা কিন্তু অ্যানালিসিসের জিনিস, এবং একটু ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করব। সে তো গল্পের ছলে বললেও এই জিনিসগুলো কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে, এবং না বুঝতে পারলে আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, কোনো লজ্জার কিছু নেই। এস হচ্ছে আর এর একটা সাবসেট। যে কোনো সাবসেট, নন এমটি লিখেছি? নন এমটি লিখিনি, তার না। মানে এমটিও হতে পারে। যে কোনো সাবসেট, এমটি হোক নন এমটি হোক, যে কোনো সাবসেট হচ্ছে এস। একটা রিয়াল নাম্বার, নাম দিলাম ইউ। যদি বলো স্যার হঠাৎ করে ইউ কেন নাম দিলেন এত ওয়ার্ড থাকতে? আপার বাউন্ড। আপার বাউন্ডে আপার ইউ আছে বলে ইউ নাম দিলাম, আর কোনো কারণ নেই। এই ইউটাকে, হ্যাঁ এটা কিন্তু রিয়াল নাম্বারই, সেটের মধ্যেরই নাম্বার। ইউ সেট টু বি, হ্যাঁ ইউটাকে বলা হচ্ছে আপার বাউন্ড অফ এস। এস সেটের আপার বাউন্ড বলা হচ্ছে ইউ কে। কখন বলা হচ্ছে এস সেট মানে? বুঝতে পেরেছো? এই যে সেটটা, যে সেটটা নিয়েছি সাথে কতগুলো এলিমেন্ট তাও জানি না,
একটাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, নাও থাকতে পারে, আবার ইনফাইনাইট থাকতে পারে। সেই এস সেটটার ক্ষেত্রে আরেকটা রিয়াল নাম্বার ইউ, সেই রিয়াল নাম্বারটা এস এর আপার বাউন্ড কখন হবে? যদি এস এর প্রত্যেকটা এলিমেন্টের থেকে ইউ বড় বা সমান। কি বললাম? এস এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে, বাংলাটা বোঝো, এস এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে ইউ বড় বা সমান। তারপরে আপার বাউন্ড কি হয়? আপার বাউন্ড সেটের প্রত্যেকটা এলিমেন্টের থেকে বড় বা সমান হলেই তাকে আমরা আপার বাউন্ড বলবো। সবার থেকে বড় বা সমান হতে হবে। বড় হতে পারে বা কারোর সঙ্গে সমান হলেও চলবে, কিন্তু ছোট হওয়া যাবে না। তাহলে ইউ কে কখন আমরা আপার বাউন্ড বলবো? যখন এস এর প্রত্যেকটা এলিমেন্টের থেকে ইউ বড় বা সমান, বা অন্যভাবে বলতে গেলে সেটের প্রত্যেকটা এলিমেন্ট আপার বাউন্ডের থেকে ছোট বা সমান। তাহলে সেটের প্রত্যেকটা এলিমেন্ট কি করে বোঝাবো? যে কোনো একটা এক্স নিয়ে নিই সেট থেকে, সেটা কি ইমপ্লাই করবে? এক্স কি হবে? আপার বাউন্ডের থেকে ছোট বা সমান। বোঝাতে পারলাম? ব্যাস, এটাই ডেফিনেশন। ইউ কে আমরা আপার বাউন্ড কখন বলবো? আপার বাউন্ড মানে ওপরে, আপার বাউন্ড মানে ওপরে। তো ধরো এরকম একটা সেট আছে, সেটের আপার বাউন্ড মানে এইটা, এই যে, হ্যাঁ এটাও হতে পারে আপার বাউন্ড, এটাও হতে পারে আপার বাউন্ড, এটাও হতে পারে আপার বাউন্ড। কেন? কারণ সেটের এলিমেন্ট গুলো সব আপার বাউন্ডের থেকে ছোট বা সমান হতে হবে। ছোট হতে পারে, সমানও হতে পারে কারো, কিন্তু তার থেকে বড় হওয়া যাবে না। যেমন এইটাকে, এই দাগটাকে বলতে পারবো এই সেটের আপার বাউন্ড বলতে পারবো? এই দাগটাকে, না। লাল কালি যে দাগ, কেন বলতে পারবো না? কারণ এই সেটের এই এলিমেন্ট গুলো, এই যে এই দিকের এলিমেন্ট গুলো এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আপার বাউন্ডের থেকে সেটের এলিমেন্ট গুলো বড় হতে পারে না। সেটের এলিমেন্ট গুলো সবসময় আপার বাউন্ডের থেকে কি হবে? ছোট বা সমান। এই যে ডেফিনিশন। এস এর এলিমেন্ট গুলো ইউ কখন তার আপার বাউন্ড? যখন এস এর এলিমেন্ট গুলো ইউ এর থেকে ছোট বা সমান। ক্লিয়ার? বোঝা গেছে? এবার কয়েকটা নোট দিচ্ছি, সেই নোটগুলো আরো বিষয়টাকে ক্লিয়ার করে দিবে। কি নোট? 1 নম্বর, নাম্বার 1, একটা আপার বাউন্ড যদি পেয়ে যাও, একটা আপার বাউন্ড যদি পেয়ে যাও কোনো একটা সেটের, তাহলে তার সঙ্গে তার থেকে কিছু একটা অ্যাড করে দাও, যোগ করে দাও, সেটাও একটা আপার বাউন্ড হবে। বুঝতে পারলে না? ধরো ইউ যদি একটা আপার বাউন্ড হয়, ধরো ইউ একটা আপার বাউন্ড, কার আপার বাউন্ড? এস সেটের। তারপরে এস সেটের আপার বাউন্ড ইউ মানে এস এর প্রত্যেকটা এলিমেন্ট ইউ এর থেকে কি হবে? ছোট বা সমান। তাহলে বলছে ইউ এর সঙ্গে যা ইচ্ছে যোগ করো, ধরো +1 করলাম, বা হাফ করতে পারো, একটা পজিটিভ সংখ্যা যোগ করলেই হবে, সেটাও বলছে কি হবে? একটা আপার বাউন্ড হবে। কার? এস এর। কেন বিষয়টা হলো? ধরো আমি যদি এটাকে এমনি বলি বা প্রমাণ করতে চাই, ধরো ইউ একটা আপার বাউন্ড, তো এখনই আমরা ডেফিনেশন শিখলাম আপার বাউন্ডের। ইউ যদি এস এর একটা আপার বাউন্ড হয়, তাহলে ডেফিনেশন অনুসারে কি হবে গো? এস এর সমস্ত এলিমেন্ট গুলো বলো। লেস দেন ইকুয়াল টু ইউ হবে। এস এক্স এর লেস দেন সমস্ত ইকুয়ালস টু এলিমেন্ট এক্স লেস দেন ইকুয়াল টু, সমস্ত কি করে বোঝাবো? ফর অল ইউ এক্স বিলংস টু বিলংস এস। টু এস। এক্স বিলংস হ্যাঁ, টু এক্স এস। বিলংস টু এস। আচ্ছা, তাহলে এক্স কি হবে? সমস্ত এক্স গুলো বা সমস্ত এস এর এলিমেন্ট গুলো তার আপার বাউন্ডের থেকে ছোট বা সমান হয়। ছোট হতে পারে, কোনো ক্ষেত্রে সমান হলেও চলবে, ছোট হলেও কোনো অসুবিধা নেই। এবার তুমি এক্স গুলো যদি ইউ এর থেকে ছোট বা সমান হয়, তাহলে অবভিয়াসলি ইউ এর থেকে ছোট বা সমান হলে ইউ+1 থেকে ছোট হবেই। তাহলে এক্স গুলো সবসময় ইউ+1 এর থেকে ছোট। আর এক্স গুলো যেহেতু ইউ+1 এর থেকে ছোট, বা এস এর সমস্ত এলিমেন্ট ইউ+1 এর থেকে ছোট, তাহলে কি বলতে পারি আমরা? ইউ+1টা একটা আপার বাউন্ড। ইউ+1টাও তার একটা আপার বাউন্ড হবে। এবং এইভাবে শুধু ইউ+1 না, ইউ প্লাস যে কোনো একটা পজিটিভ সংখ্যা নাও, সবাই আপার বাউন্ড হবে, সবাই। হয়েছে? বোঝা গেছে? ক্লিয়ার? কি শিখলাম তাহলে? কোনো একটা সেটের আপার বাউন্ড কটা হয়? একটা, ইউনিক স্যার না, না, ইনফাইনাইটলি ইনফাইনাইট। মেনি। বলো স্যার কি বলছিল, বলো। স্যার বলছে যে ইউ+1টা কি এস এর মধ্যে থাকতে হবে তো? না, তার আপার বাউন্ডকে আমি একবারও বলেছি এসে থাকতে হবে? ডেফিনেশন দেখো, ডেফিনেশন দেখো, ডেফিনেশন দেখো, কোনো একটা রিয়াল নাম্বার বলেছি, আমি কি বলেছি যে ইউ যদি আপার বাউন্ড হয় তাহলে ইউ কোথায় আছে বলেছি একবারও? বলেছি ইউ এসে আছে বলেছি? কি বলেছি? ইউ ঠিক কোথায় আছে, আছে? রিয়েল মনে রাখবে, নাম্বারটা করে। একদম মনে রাখবে, সেটের আপার বাউন্ড সেটের বাইরে থাকতে পারে। এটার উপরেই আমি নোট লেখাবো। এই যে নোটগুলো আমি কেন লেখাচ্ছি এগুলো সব বলবো ধীরে ধীরে। নাম্বার 2, 2 নম্বর, যদি দেখে নাও যে এরকম একটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে, ধরো ওয়াই, হুম, এস সেট থেকে,
যাতে করে ওয়াইটা ইউ এর থেকে বড়। এরকম একটা ওয়াই পেয়ে গেলাম, যেই ওয়াই হচ্ছে এস এ আছে এবং ইউ এর থেকে বড়, তাহলে কে বলতে পারে ইউ কি আপার বাউন্ড হবে এস এর? ইউ কি এস এর আপার বাউন্ড হবে এরকম না একটা? না কেন হবে না? হবে না। কি সমস্যা? তার তার থেকে একটা বড় মানে এলিমেন্ট একটা পাওয়া যাচ্ছে। কারণ পরিষ্কার ভাবে বলে দিয়েছি যে কাউকে আপার বাউন্ড, বুঝতে পারছি, আপার মানে হচ্ছে তার থেকে বড় হবে না, একদম বড়র দিকে আপারে বাউন্ড, গ্রেটারে বাউন্ড, লার্জেস্ট। লার্জেস্ট বলাটা ঠিক ভুল, লার্জ বলা যায় না বা লার্জেস্ট বা গ্রেটেস্ট বলা যায় না, ওটার মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু যাই হোক আমি সেটা পরে আসছি। কিন্তু আপারের দিকে বাউন্ড, বড়র দিকে বাউন্ড। তার মানে যদি আপার বাউন্ডের থেকেও কেউ বড় হয়ে যায় সেটের কোনো এলিমেন্ট, তাহলে অবভিয়াসলি সেটা একটা আপার বাউন্ড হতে পারে না আর কোনোদিন। তাহলে ইউ ইজ নট অ্যান আপার বাউন্ড, তাহলে কিন্তু ইউ আপার বাউন্ড হবে না। বুঝতে পেরেছো? তাহলে কেউ আপার বাউন্ড হচ্ছে না ওটা দেখাতে গেলে কি করতে হয়? কেউ আপার বাউন্ড হচ্ছে না সেটা দেখাতে গেলে তার থেকে একটা দেখাতে হবে যে বড় এলিমেন্ট আছে। সেটে, তার থেকে একটা বড় এলিমেন্ট সেটে আছে, তাহলেই হয়ে সেটাই। গেল। তাহলেই ওটা আর আপার বাউন্ড না। তার থেকে বড় এলিমেন্ট শুধু থাকলে হবে না, সেটে আছে ওটা দেখাতে হবে। 3 নম্বর, ইউ যদি একটা আপার বাউন্ড হয়, হুম, ধরো ইউ বি অ্যান আপার বাউন্ড, ঠিক আছে, ধরো অফ এস সেটের, তাহলে যে কোনো, এই যে কি বললাম, ইউ এর সঙ্গে তুমি 1 যোগ করো তাও আপার বাউন্ড, কেউ যদি বলে স্যার 2 যোগ করবো, কেউ যদি বলে 3 যোগ করবো, তো এরকম ভাবে যে কোনো একটা সংখ্যা যোগ করলেই হয়। তো যখনই কোথাও যে কোনো সংখ্যা ধরার মানে আমাদের দরকার পড়বে না, তখন সংখ্যাটাকে এপসাইলন নেবে। জানো, অ্যানালিসিসে এই এপসাইলন ওয়ার্ডটা খুব ইউজফুল, বা সব জায়গাতে ইউজ করে। যারা অনেকে ঘাবড়ে যায় যে স্যার এপসাইলন জিনিসটা কি, তাদেরকে বলে রাখি এপসাইলন হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, আর কিচ্ছু না। তোমার যদি মনে হয় যে স্যার এপসাইলন একটা পজিটিভ সংখ্যা মানে এপসাইলন 1 হতে পারে, ইয়েস পজিটিভ কিনা? কেউ বলতে পারে স্যার এপসাইলন 0.01001 হতে পারে, ইয়েস পজিটিভ কিনা? কেউ বলবে, স্যার এপসাইলন 10 টু দি পাওয়ার 2 হতে পারে 100, ইয়েস পজিটিভ কিনা? স্যার এপসাইলন 10,000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, 10 কোটি, ইয়েস পজিটিভ কিনা? স্যার এপসাইলন এরকম 1/3, ইয়েস পজিটিভ কিনা? এপসাইলন স্যার -1, নো। কেন নো? কেন না? পজিটিভ নয়, পজিটিভ না। পজিটিভ নয়। একদম। তাহলে এপসাইলন, যেটাকে আমরা ছোটবেলা থেকে ভয় পেয়ে আসি যে স্যার হঠাৎ করে একটা কি দিয়ে দিল, সেটা মনে রাখবে, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। এবং এপসাইলন কিছুই না, একটা পজিটিভ সংখ্যা। এবার যদি বলো যে স্যার এরকম এপসাইলন কেন ইউজ করেছি, এত এত সংখ্যা আছে, ইংলিশ আছে, একটা গ্রিক লেটার এপসাইলন ইউজ করেছে, এটা কেন করেছে আমার জানা নেই। কিন্তু সমস্ত বইতে একটা জিনিস যদি না করে বা একটা ইউনিফর্ম ওয়েতে না করে, তাহলে কি হবে, পরবর্তীকালে আমাদেরই অসুবিধা হবে। যেমন আমাকে যদি কেউ বলে যে স্যার আমরা ছোটবেলা থেকে মনে আছে যে যখন আমরা অ্যাক্সিস তৈরি করতাম তখন এই দিকে আমরা পজিটিভ নিই আর এই দিকে নেগেটিভ নিই, এর কারণ কি কে বলতে পারে? ডান দিকে পজিটিভ বাঁ দিকে নেগেটিভ, হ্যাঁ, ছোট ছবি আঁকি যখন কি করি, কি করি, কোন দিকে নেগেটিভ কোন দিকে পজিটিভ? লেফট সাইডে নেগেটিভ, রাইট সাইডে পজিটিভ। কেন? কে বলতে পারে কেন? ডাইরেকশন মেবি। আবার ডাইরেকশন, কে বলেছে ডাইরেকশন এই দিকে পজিটিভ হয়, ডান দিকে পজিটিভ কে বলেছে? কোথায় লেখা আছে ডান দিকে পজিটিভ? হ্যাঁ লেখা আছে সবই, কিন্তু এরকম কি যুক্তিতে ডান দিকে পজিটিভ না বাঁ দিকে পজিটিভ নিলে কি ভুল হতো? আমাদের যদি ছোটবেলা থেকে এইভাবে শেখাতো যে এই দিকটা নেগেটিভ হবে, সেই অনুসারে সব অঙ্ক করতাম, সেই অনুসারে সবকিছু করতাম, কি হতো, কি অসুবিধা হতো বলো? কি অসুবিধা হতো? কেউ বলতে পারবে? কি অর্ডার অসুবিধা মনে হতো? হয় অর্ডার কি এটা ডিসেবল। কি অর্ডার? ডান দিকে যারা থাকবে তারা নেগেটিভ, বাঁ দিকে যারা থাকবে তারা পজিটিভ, হ্যাঁ। জানা নেই। হ্যাঁ, এবার যদি বলো স্যার ডান দিকেরটা বড় হয়, আমি বলো বাঁ দিকেরটা বড়, ওরকম কে বলেছে যে ডান দিকে বড় হবে? আমি বলবো এইখান থেকে ছোট থেকে বড়। আমরা উল্টে যাবো, সারা জীবন যা পড়ছি তার সব উল্টে যাবো। যদি বলো স্যার আমরা ডান হাতি বলে ডান দিকে পজিটিভ নিই, যারা বাঁ হাতি তারা তো উল্টো দেয়, তাহলে তাহলে ওদের ক্ষেত্রে তো এটা ইয়ে করা হচ্ছে, ওদের ক্ষেত্রে তো ব্যাপারটাকে তাহলে খারাপ হচ্ছে ওদের ক্ষেত্রে। ওরকম কোনো বিষয় নেই, সত্যি কোনো বিষয় নেই। কেন ডান দিকে পজিটিভ হয় তার কোনো কারণ নেই। একটা দিকে পজিটিভ একটা দিকে নেগেটিভ নেই, যেমন উপরের দিকে ওয়াই অ্যাক্সিস উপরের দিকে পজিটিভ নেয় নিচের দিকে নেগেটিভ নেয়। কে বলেছে উপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ? ওরকম কোনো বিষয় নেই। যে কোনো একটা দিকে পজিটিভ যে কোনো একটা দিকে নেগেটিভ হতে পারে। একটা দিক পজিটিভ ধরলে তার উল্টো দিক নেগেটিভ। ব্যাটারি একটা দিক পজিটিভ দিক একটা দিক নেগেটিভ দিক, ব্যাটারি তুমি ঘুরিয়ে দাও, তোমার মনে হচ্ছে স্যার পজিটিভ দিকটা আমি উত্তরে রাখবো, তুমি ঘুরিয়ে দাও ব্যাটারি, পজিটিভ দিক দক্ষিণে চলে আসলো। ওরকম কোনো বিষয় নেই।
বিষয়টা হচ্ছে হ্যাঁ অনেকটা কম্পাস একটা ব্যাপার আছে, সেই অনুসারে ধরা হয়, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে তুমি গোটা জিনিসটাই উল্টো করতে পারো। নাম্বারের ক্ষেত্রে অন্তত উল্টো করতে পারো। অ্যাকচুয়ালি পজিটিভ মেরু নেগেটিভ মেরু বলে একটা ব্যাপার আছে জিওগ্রাফিতে, সেই কারণে এটা ধরা হয় আসল কারণ। কিন্তু তুমি যদি নাম্বারের ক্ষেত্রে উল্টো ধরো তাও কোনো একটা প্রভাব পড়বে না। কিন্তু আমাদের সমস্ত বইতে কি হয়, একটা ইউনিফর্ম ওয়েতে ধরতে হবে। তো এবার কোনো বই বললো, এসকে বাবা বললো না আমি পজিটিভটা বাঁ দিকে নেবো, আর সুরেন্দ্রনাথ দে এসএন দে বললো না আমি নেগেটিভটাকে ডান দিকে নেবো। তো খুব সমস্যা, তাহলে খুব সমস্যা হয়। এখন এক এক বই যদি এক এক রকম ভাবে ধরে, তাহলে আমরা যখন কোশ্চিন আসবে, যখন অ্যান্সার করবো, তখন নিজেরা গুলিয়ে ফুলিয়ে একাকার হয়ে যাব। সেই কারণে কি করে বলে যে না, যে কোনো একটা ওই ইউনিফর্ম, ইউনিফর্ম মানে বোঝো স্কুলে ইউনিফর্ম কেন দেওয়া হয়, যাতে আমি ওই স্কুলের স্টুডেন্ট চিনতে পারি। কেন? যাতে সমস্ত স্টুডেন্টগুলো একই ড্রেস পরে, এক জাতীয়, সেই জন্য এক উপায় বা এক রকম ভাবেই লেখা হয়। এবং একই কারণে এই এপসাইলনকে সমস্ত বইতে ইউজ করা হয়, কারণ এক একটা বইতে এক এক রকম চিহ্ন থাকবে, ছাত্রছাত্রীরা কনফিউজড হবে, স্যারেরা কনফিউজড হবে, তার থেকে বরঞ্চ ভাই সব বইতে এপসাইলন দিয়ে পড়াই। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? সেই কারণে এপসালন পার্টিকুলার, যদি তুমি বলো স্যার এপসালন ধরবো না, আমার ইচ্ছে, আমার জেদ, আমি এপসালন ধরবোই না, আমি আলফা ধরবো, ইউ ক্যান টেক এনিথিং। কিন্তু এপসালন সমস্ত বইতে ধরে, পরবর্তীকালে তোমারই বিপদ হবে আলফা দিয়ে পড়তে গেলে। ওকে, তাহলে ইউ যদি একটা আপার বাউন্ড হয়, তাহলে ইউ এর সঙ্গে কোনো একটা পজিটিভ সংখ্যা যোগ করে দাও, কি হবে সেটাও বলো। আপার বাউন্ড হবে। আপার বাউন্ড হবে, তাহলে দেন যে কোনো পজিটিভ সংখ্যা, হ্যাঁ এপসাইলন যা ইচ্ছে হতে পারে, দেন ফর ইচ পজিটিভ এপসাইলন, এইভাবে লিখতে হয়। যে কোনো একটা এপসাইলন, যে কোনো একটা নাম্বার, আর কিছু না, একটা পজিটিভ নাম্বার, এপসাইলন একটা পজিটিভ নাম্বার, ইউ প্লাস এপসাইলন বলছে সেটাও একটা আপার বাউন্ড হবে। ঠিক আছে? বোঝাতে পেরেছি? একদম ক্লিয়ার? 4 নম্বর, তাহলে আপার বাউন্ড কি ইউনিক হয়? না, ইউনিক তাহলে হয় না। আপার বাউন্ড অফ এ সেট, মনে রাখবে, ইজ নট ইউনিক, ইউনিক হয় না। ক্লিয়ার? আরেকটা জিনিস, যে কোনো একটা সেটের আপার বাউন্ড সেটে নাও থাকতে পারে, সেটের বাইরেও থাকতে পারে। আমি উদাহরণ দেবো যখন, তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, অ্যান আপার বাউন্ড অফ এ সেট মে নট বিলং টু দ্য সেট। সেটে নাও থাকতে পারে, মানে সেটের বাইরেও থাকতে পারে। এই হচ্ছে আপার বাউন্ডের কিছু বৈশিষ্ট্য। ক্লিয়ার? একদম পরিষ্কার? আচ্ছা, এবার লিস্ট আপার বাউন্ড, বা এটাকে বলা হয় সুপ্রিমাম। কি বলা হয় এটাকে? অনেক বইতে বলে সুপ্রিমাম, সুপ্রিমাম, বা অনেক বইতে এলইউবি বলা হয়। হ্যাঁ, এলইউবি বলে। দাঁড়াও, সুপ্রিমামটা ব্র্যাকেটে লিখছি না, স্ল্যাশ দিয়ে লিখছি। অনেকে এটাকে এলইউবি বলে, এলইউবি। হ্যাঁ, এলইউবি মানে বলো, এল থেকে কি, এলটা কি? লিস্ট আপার বাউন্ড। লিস্ট, এল মানে লিস্ট, ইউ মানে আপার, বি মানে বাউন্ড, ওই জন্য সংক্ষেপে নাম এলইউবি। হ্যাঁ, যাই হোক, সুপ্রিমাম, এলইউবি, লিস্ট আপার বাউন্ড, ব্যাপারগুলো একই। তাহলে একটা জিনিস খুব পরিষ্কার, যে কোনো একটা সেটের একাধিক আপার বাউন্ড থাকতে পারে। তো কোনো একটা সেটে যদি একাধিক আপার বাউন্ড থাকে, তার মধ্যে সব থেকে এটা ছোট আপার বাউন্ড, সেটাই হচ্ছে লিস্ট। অ্যান্ড আপার বাউন্ড, হ্যাঁ, একাধিক আপার বাউন্ডের মধ্যে সব থেকে এটা ছোট আপার বাউন্ড সেটের, সেটের আপার বাউন্ড হতে হবে, কিন্তু আবার এমন ছোট করে দিও না যে সেটেরই আপার বাউন্ড হলো না। আপার বাউন্ড হতে হবে, কিন্তু সব থেকে ছোট আপার বাউন্ড। অ্যান্ড আপার বাউন্ড অফ এ সেট এস, অ্যান্ড আপার বাউন্ড, ঠিক আছে, অফ এ সেট এস ইজ সেইড টু বি, যে কোনো একটা আপার বাউন্ড ইজ সেইড টু বি এ লিস্ট আপার বাউন্ড। তাকে আমরা লিস্ট আপার বাউন্ড কখন বলতে পারবো? অ্যান আপার বাউন্ড অফ এ সেট এস, তাকে আমরা লিস্ট আপার বাউন্ড বলতে পারবো যদি এসটাই হচ্ছে, ইট ইজ লেস দেন, এটা সব থেকে ছোট, ইট ইজ লেস দেন এভরি আপার বাউন্ড অফ এস। তাহলে এস এর যত আপার বাউন্ড আছে, সমস্ত আপার বাউন্ডের মধ্যে থেকে যেটা ছোট আপার বাউন্ড, সেটাকে আমরা লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম বলি। ঠিক আছে, যত আপার বাউন্ড আছে সব থেকে ছোট। আর একটা জিনিস হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ।
কোনো একটা সেটকে বাউন্ডেড অ্যাবাভ বলতে পারবো যদি তার একটা আপার বাউন্ড থাকে। আচ্ছা, এবার যদি বলে স্যার সবার কি আপার বাউন্ড থাকে না, না, সমস্ত সেটের আপার বাউন্ড থাকে না। সমস্ত সেটের আপার বাউন্ড থাকে না, বুঝতে পেরেছো? সবার কিন্তু আপার বাউন্ড থাকবে, তার কোনো মানে নেই। আমি উদাহরণ দেবো, সব বুঝতে পারবে। তাহলে ধরো এস হচ্ছে একটা সেট, এস বি এর সাবসেট অফ আর, যে কোনো সাবসেট, এখানে এমটি নন এমটি সব হতে পারে। এস যদি আর এর একটা সাবসেট হয়, তাহলে এস ইজ সেইড টু বি বাউন্ডেড অ্যাবাভ এস কে আমরা বাউন্ডেড অ্যাবাভ বলবো। কখন বলবো বলো? যদি কে বলতে পারে বাউন্ডেড অ্যাবাভ মানে? যদি তার একটা, যদি ওর একটা আপার বাউন্ড থাকে একদম, তার এসের। একটা যদি আপার বাউন্ড থাকে, ইফ এস হ্যাজ এন আপার বাউন্ড। কারোর একটা আপার বাউন্ড থাকলে সেটটাকে বলে বাউন্ডেড অ্যাবাভ, মানে ওপরের দিকে বাউন্ডেড। কোন একটা সেটের যদি একটা আপার বাউন্ড থাকে তাহলে তাকে বলে বাউন্ডেড অ্যাবাভ। আপার বাউন্ডের মতো লোয়ার বাউন্ড একই রকম, একদম সেম জিনিস। উল্টে যাবে বিষয়গুলো। তাহলে কে বলতে পারে আপার বাউন্ড যেরকম ভাবে বললাম সেরকম ভাবে লোয়ার বাউন্ড বিষয়টা কি হবে? আপার বাউন্ড হলে আপারে বাউন্ড, আপারে মানে হচ্ছে ওপরের দিকে, আর লোয়ার বাউন্ড হলে ছোট হয়ে যাবে। তাহলে আপার বাউন্ডের ক্ষেত্রে সেটের সমস্ত এলিমেন্ট আপার বাউন্ডের থেকে ছোট বা সমান, আর লোয়ার বাউন্ডের ক্ষেত্রে সেটের সমস্ত এলিমেন্ট কি হবে? এটা ধরো লোয়ার বাউন্ড হবে তখন, এটা আপার, আর এটা কি হয়ে যাবে তখন? লোয়ার। তাহলে লোয়ার বাউন্ডের ক্ষেত্রে কি হবে বলো, কে বলতে পারে? সেটের সমস্ত এলিমেন্ট, এইটা ধরো সেট, তাহলে লোয়ার বাউন্ডের ক্ষেত্রে যা তা বলতে পারছে না। সেটা বড় সমস্ত হবে। এলিমেন্ট লোয়ার বাউন্ডের থেকে বড় হবে। একদম, সেটের সমস্ত এলিমেন্ট লোয়ার বাউন্ডারি থেকে বড় বা সমান, সমানও হতে পারে, হ্যাঁ। এস বি এর সাবসেট অফ আর, তাহলে ঝটঝট করে লিখে দিই এস হচ্ছে আর এর একটা সাবসেট, জাস্ট ব্যাপারগুলো উল্টে যাবে আর কিচ্ছু না। এ রিয়াল নাম্বার, আবার কিন্তু দেখো বলিনি কিন্তু আমি যে সেটের এলিমেন্ট, আমি জাস্ট যে কোনো এলিমেন্ট। আচ্ছা, এল কেন নাম দিচ্ছি সকলে বুঝতে পেরেছো? ইজ সেইড টু বি, ঠিক আছে, এগুলো পরে ছবি টবি আঁকবো, চিন্তা নেই। যে কোনো একটা এলিমেন্ট যদি নিই, এল একটা রিয়াল নাম্বার, সেটাকে বলা হচ্ছে ইজ সেইড টু বি এ লোয়ার বাউন্ড। তাকে আমরা লোয়ার বাউন্ড কেন বলতে পারবো বা কখন বলতে পারবো? অফ এস, যদি যে কোনো এক্স যদি আমি এস থেকে নিই তাহলে কি ইমপ্লাই করবে? লোয়ার বাউন্ডের ক্ষেত্রে কি ইমপ্লাই করবে? লোয়ার বাউন্ডের থেকে সেটের এলিমেন্ট গুলো কি হবে? গ্রেটার দেন রিয়েল হবে স্যার। গ্রেটার দেন ইকুয়াল টু, হ্যাঁ, ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু এল, কারেক্ট, একদম সঠিক। বুঝতে পারছে না? এইটা যদি আমাদের এস সেট হয়, এই সেটটা এস ধরো, তাহলে তার লোয়ার বাউন্ড মানে যেটা সেটের সমস্ত এলিমেন্টের থেকে ছোট বা সমান, বা সেটের এলিমেন্টগুলো যার থেকে বড়। এই যে এর থেকে, হ্যাঁ, তুমি এটাকেও লোয়ার বাউন্ড বলতে পারো, ইট ইজ অলসো লোয়ার বাউন্ড। এটাও লোয়ার বাউন্ড, করে একবার যদি কেউ লোয়ার হয়ে যায় তার থেকে ছোট হলে সব লোয়ার। যেমন এটা আপার বাউন্ড, তার থেকে বড় হলে আপার বাউন্ড, তার থেকে বড় হলেও আপার। আর লোয়ার মানে তার থেকে ছোট হলে লোয়ার, জাস্ট ব্যাপারগুলো সব উল্টে যাবে। আমার কথাটা বুঝতে পেরেছো? তাহলে এখানে যদি আমি একটা নোট দিয়ে লিখি সব একই জিনিসপত্র, কি লিখবো নোট দিয়ে? তাহলে বলো, 1 নম্বর, ধরো এরকম একটা এলিমেন্ট পেলাম, হ্যাঁ, ওয়াই এস সেট থেকে, যাতে করে ওয়াই এল এর থেকে ছোট। বুঝতে হবে বিষয়টা, লোয়ার বাউন্ডের থেকে ওয়াই ছোট হতে পারে কোনোদিন? হতে পারে এরকম, ধরো সেটের একটা এলিমেন্ট পেলাম যেটা এল এর থেকে ছোট, তাহলে এল কি কোনোদিন লোয়ার বাউন্ড হতে পারে? কারণ লোয়ার বাউন্ডের ডেফিনেশন থেকে এখনই কি জানলাম আমরা? কেউ যদি লোয়ার বাউন্ড হয় তাহলে কি হতে হবে? কেউ যদি লোয়ার বাউন্ড হয় তাহলে সেটা কি হতে হবে? সেটের সমস্ত এলিমেন্টের থেকে ছোট বা সমান, তার থেকে ছোট আর কেউ সেটা থাকবে না, তার থেকে ছোট আর কেউ থাকবে না। তাহলে এল ইজ নট এ লোয়ার বাউন্ড। ব্যাপারটা কিন্তু গুলিয়ে ফেলো না, বিষয়টা বুঝতে পেরেছো? আপার মানে হচ্ছে সেটের সমস্ত এলিমেন্ট থেকে বড় বা সমান, আপার। আর লোয়ার মানে সেটের সমস্ত এলিমেন্ট থেকে ছোট বা সমান। তাহলে কি করে লোয়ারের থেকে আবার ছোট হয়ে যাবে ওয়াই? এল তো অলরেডি যদি লোয়ার বাউন্ড হয়, তাহলে এল এর থেকে ছোট ওয়াই পাওয়া গেল, মানে এল কি লোয়ার হতে পারবে? পারবে না। তাহলে এল ইজ নট এ লোয়ার বাউন্ড অফ এস। বোঝাতে পারলাম? নাম্বার 2, 2 নম্বর নোট। ধরো এল যদি একটা লোয়ার বাউন্ড হয়, এস এর, তাহলে এল এর থেকে
ছোট কেউ, হ্যাঁ, যদি একটা এপসালন দিই পজিটিভ, আর এপসালনটা যদি এল থেকে বিয়োগ করে দিই, তাহলে বলো সেটা এল এর থেকে ছোট হয়ে গেল তো? তাহলে সেটাও কি হবে? একটা লোয়ার বাউন্ড হয়ে যাবে। লোয়ার বাউন্ড হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করে সকলে, কারণ অলরেডি এল হচ্ছে লোয়ার বাউন্ড। কেন? এটা ধরো এল, এটা কেন লোয়ার বাউন্ড? এটা এই কারণে লোয়ার বাউন্ড যে সেটের সমস্ত এলিমেন্টের থেকে এটা ছোট। তার থেকে ছোট দিলে তো অবভিয়াসলি সেটের সমস্ত এলিমেন্ট থেকে ওটাও ছোট হয়ে যাবে, তো অবভিয়াসলি তাহলে এটাও কি হবে? একটা লোয়ার বাউন্ড। আর 3 নম্বর, লোয়ার বাউন্ড কি তাহলে ইউনিক হয়? না, হচ্ছে না। হচ্ছে না। তাহলে আপার আর লোয়ার দুটোই কিন্তু মনে রাখবে ইউনিক না। না, লোয়ার বাউন্ড অফ এ সেট, যে কোনো একটা সেটের যদি লোয়ার বাউন্ড নাও তাহলে মনে রাখবে সেটা ইউনিক নয়। আর লোয়ার বাউন্ডও একই রকম ভাবে সেটের বাইরে থাকতে পারে। হ্যাঁ, লোয়ার বাউন্ডে যে আপার বাউন্ড লিখলাম, an upper bound of a set S may not belong to the set, তাহলে a lower bound of a set যে কোনো may not belong to the set। ক্লিয়ার? পরিষ্কার? কে বলতে পারে বাউন্ডেড বিলো? একই রকম ভাবে একটু আগে বাউন্ডেড অ্যাবাভ পড়ালাম, এবার বাউন্ডেড বিলো। ঝটঝট করে বলো কোনো একটা সেটকে বাউন্ডেড বিলো কখন বলা হবে? কে বলতে পারে? যদি তার বাউন্ডেড অ্যাবাভ কখন বলবো? যদি একটা তার আপার বাউন্ড থাকে তাহলে বাউন্ডেড অ্যাবাভ, যদি তাহলে একটা বাউন্ডেড বিলো। যদি বলো, লোয়ার বাউন্ড থাকে একটা। যদি তার একটা লোয়ার বাউন্ড থাকে তাহলে এস হচ্ছে একটা সাবসেট অফ আর, যে কোনো সাবসেট এস কে বাউন্ডেড বিলো বলা হবে যদি এস এর একটা লোয়ার বাউন্ড থাকে। তাহলে কোনো একটা সেট বাউন্ডেড অ্যাবাভ কখন? যদি তার আপার বাউন্ড থাকে। কোনো একটা সেট বাউন্ডেড বিলো কখন? যদি তার একটা লোয়ার বাউন্ড থাকে। আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, হ্যাঁ একটু আগে পড়েছিলাম লিস্ট, এই যে লিস্ট আপার বাউন্ড। আর এবার হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা তার আরেকটা নাম হচ্ছে ইনফিমাম, মনে থাকবে এগুলো, জানো তো? বা তার আরেকটা নাম হচ্ছে জিএলবি। জিএলবিটা কোথা থেকে এসেছে আশা করি বুঝতে পেরেছো। জি ফর গ্রেটেস্ট, এল ফর লোয়ার, বি ফর বাউন্ড। তাহলে লিস্ট আপার বাউন্ড মানে আপার বাউন্ড গুলোর মধ্যে সব থেকে ছোট। দেখো বোঝার চেষ্টা করো, এই যে অনেকগুলো আপার বাউন্ড আছে, যে 1 2 3, তিনটে আপার বাউন্ডের মধ্যে ছোট কে? এইটা। আর তিনটে লোয়ার বাউন্ড আছে। গ্রেটেস্ট কি হবে? গ্রেটেস্ট মানে এইদিকে হয় না এইদিকে হয়? কোনটা গ্রেটেস্ট? এইটা ডান গ্রেটেস্ট। দিকে। ডান দিকে। ডান একদম, দিকে, এটা ডান দিকে। এটা গ্রেটেস্ট, এটা বড়। এটা তার থেকে ছোট, এটা তার থেকে ছোট। তাহলে লোয়ার বাউন্ড অনেকেই হয়, ছোটগুলো লোয়ার হবে, কিন্তু সব থেকে বড়টা হচ্ছে গ্রেটেস্ট। আর আপার বাউন্ড অনেকেই হবে, কিন্তু সব থেকে ছোটটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড। তাহলে আপার বাউন্ডের ক্ষেত্রে লিস্ট, সব থেকে ছোট আপার বাউন্ড জানা দরকার। আর লোয়ার বাউন্ডের ক্ষেত্রে সব থেকে বড়। একই ডেফিনেশন। এ লোয়ার বাউন্ড লিখে দিই, এ লোয়ার বাউন্ড। ডেফিনেশন গুলো লিখে দিচ্ছি, পড়তে সুবিধা হবে, পরবর্তীকালে যারা রিভিশন দেবে সুবিধা হয়। হ্যাঁ, রিভিশন টিভিশন দাও না, দাও না তোমরা? রিভিশন বাড়িতে দাও 1 মাস 2 মাস পর, না সব ছেড়ে দিয়েছো? না পরীক্ষা আসবে তারপর দেখা যাবে স্যার? এ লোয়ার বাউন্ড অফ এ সেট এস ইজ সেইড টু বি, আমাদের বাঙালিদের একটা সূত্র আছে, ল, স্টুডেন্টদের কি ল? পরীক্ষার রুটিন না দিলে আমরা রিভিশন স্টার্ট করি না। নিউটনের 4th ল আর নিউটনের 5th ল হচ্ছে যেইগুলো আমরা পড়ে যাই না সেইগুলোই পরীক্ষাতে আসে। এই দুটো ল প্রচন্ড ইম্পর্টেন্ট। এ লোয়ার বাউন্ড অফ এ সেট এস ইজ সেইড টু বি এ গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। বলো আমি মিথ্যা কথা বললাম? বলো এই হ্যাঁ এই ল গুলো খাটে না স্যার? যখনই পরীক্ষার রুটিন দেবে বা পরীক্ষার নোটিফিকেশন দেবে বা পরীক্ষার ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন দেবে, তারপর থেকে আমরা পড়া শুরু করি, রিভিশন বা যে কোনো কিছু। আর তখন থেকে পড়া শুরু করি বলে পড়ার সময় কম পাই, এবং তার ফলে আমরা অনেক সিলেবাস কভার করে যেতে পারি না। আর যেগুলো যেগুলো আমরা ছেড়ে যাই স্যার, সেগুলো থেকেই দেখবেন কোশ্চিন চলে আসছে। A lower bound of a set S is said to be a greatest lower bound if it is greater than কি? সমস্ত লোয়ার বাউন্ডের থেকে, if it is greater than every lower bound, if it is greater than every lower bound of S। তাহলে যত লোয়ার বাউন্ড আছে এই যে লাল কালি, এটা হচ্ছে গ্রেটেস্ট। গ্রেটেস্ট। আর এটা কি?
লিস্ট, LUB, মনে থাকবে? ক্লিয়ার? এবার বাউন্ডেড সেট, বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড বিলো, দুটোই পড়েছি। কোন একটা সেটকে বাউন্ডেড কখন বলা হবে? হ্যাঁ, একটা সেট তাকে বাউন্ডেড কখন বলবো, কে বলতে পারে? আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটো এক্সিস্ট করলে। একদম, কোন একটা সেটকে বাউন্ডেড বলতে পারবো, ভেরি গুড, যদি এস, হ্যাঁ, ইজ বোথ বাউন্ডেড অ্যাবাভ অ্যান্ড বাউন্ডেড বিলো। বাউন্ডেড অ্যাবাভ মানে তার আপার বাউন্ড আছে, আর বাউন্ডেড বিলো মানে তার লোয়ার বাউন্ড আছে। বোঝা গেল? দুটো একসাথে থাকতে হবে, তাহলে দুটো একসাথে হলে তাকে বাউন্ডেড। আর যদি একটা না হয়, ধরো বাউন্ডেড অ্যাবাভ, আপার বাউন্ড আছে কিন্তু লোয়ার বাউন্ড নেই, তাহলে হবে না, তাহলে বাউন্ডেড হবে না। বা লোয়ার বাউন্ড আছে আপার বাউন্ড নেই, তাহলে হবে না, দুটো থাকতে হবে। মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম আর এই সুপ্রিমাম, সুপ্রিমাম মানে এই যে লিস্ট আপার বাউন্ড কখনোই সেম না। আমরা করি না, একটা ম্যাক্সিমাম এলিমেন্ট বের করো, দেখবে ছোটবেলা থেকে করে এসেছি, ম্যাক্সিমাম এলিমেন্ট কোনটা হবে। তো ছোটবেলা থেকে যে ম্যাক্সিমাম জিনিসটা করে এসেছি, অনেক ছাত্রছাত্রী আমাকে কোশ্চিন করে, স্যার ওটাই কি আপনি সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড? একদমই না, ম্যাক্সিমাম আর সুপ্রিমাম আর নট সেম। বুঝতে পেরেছো? সিমিলারলি মিনিমাম আর ইনফিমাম সেম না। কেন আমি বলে দিই, বিকজ, কেন সেম না, বিকজ ম্যাক্সিমাম সেটের মধ্যে থাকে। ম্যাক্সিমাম অফ এ সেট সবসময় বিলং করে কোথায়? সেটে। মনে রাখবে, যে কোনো সেটের ম্যাক্সিমামটা সেটে থাকে, ওয়্যার অ্যাজ সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড মে নট, সেটে নাও থাকতে পারে। এবং একই রকম ভাবে 2 নম্বর, সুপ্রিমাম, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা বলি, তারপর ওটা বলছি। একই জিনিস হচ্ছে ইনফিমাম আর, হ্যাঁ, সেম থিংস, সেম থিংস ইজ ট্রু ফর মিনিমাম অ্যান্ড ইনফিমাম। মিনিমাম আর ইনফিমামের ক্ষেত্রে একই জিনিস ট্রু। আচ্ছা, আর ম্যাক্সিমাম কখন সুপ্রিমামের সঙ্গে সমান হয়ে যাবে? বলছে সুপ্রিমাম আর ম্যাক্সিমাম কখন সমান হয়ে যায়, তাহলে সুপ্রিমাম বিকামস ম্যাক্সিমাম। সুপ্রিমামটা ম্যাক্সিমাম হয়ে যায় কখন জানো? যখন সুপ্রিমাম কোথায় সেটে বিলং করবে? থাকলে, সেটের মধ্যে যদি সেটের থাকে। মধ্যে। একদম, সেটের মধ্যে থাকলেই তখনই সেটা ম্যাক্সিমাম বলবো, তখন আর তাদের মধ্যে পার্থক্য থাকবে না। কিছু উদাহরণ দিই, তাহলে একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ব্যাস, মোটামুটি কমপ্লিট, আজকের মতো কমপ্লিটনেস প্রপার্টি। কয়েকটা উদাহরণ দিয়ে দিই, নিয়ে স্টেটমেন্টটা বলে দিয়ে ছেড়ে দেবো, জাস্ট প্রপার্টিটা। দেখো উদাহরণগুলো খুব ইন্টারেস্টিং। 1 নম্বর, নাম্বার 1, কে বলতে পারে? কোনো একটা সেট নিলাম, ক্লোজ 0 1 ইন্টারভাল। কি নিলাম? ক্লোজ 0 1 ইন্টারভাল। জানো তো ক্লোজ ইন্টারভাল? কে বলতে পারে এই যে ইন্টারভাল, এর আপার বাউন্ড কত, লোয়ার বাউন্ড কত? সবাই কি আপার বাউন্ড আছে না নেই? লোয়ার বাউন্ড আছে না নেই? থাকলে কত? আছে 0 1, আহ, ধীরে ধীরে মানে ধীরে 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 আপ। ধীরে, এই যে সেটটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সেট, এটা সেট, এটা 0, এটা আছে, এটা 1, ক্লোজড। হ্যাঁ, ক্লোজড মানে হচ্ছে 0 আছে, 1ও আছে। বলো কে তার আপার বাউন্ড হবে সেটের? আপার বাউন্ড 1 হবে আর কি, মানে 1-এর থেকে বড় যে কোনো সংখ্যা। 1 বা তার আর থেকে বড় যে কোনো সংখ্যা আপার বাউন্ড। এবার লিস্ট কে, লিস্ট লিস্ট লিস্ট, লিস্ট 1, লিস্ট লিস্ট আপার 1, বাউন্ড। তাহলে 1 ইজ দ্য লিস্ট। হ্যাঁ, বুঝতে পেরেছো? 1 কেন? সেটের সমস্ত এলিমেন্ট, এই যে এই সেটে কারা আছে, যারা একদমই জানো না তাদেরকে বলে দিই, সেটে কারা আছে 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 অব্দি যারা আছে, এককে ক্রস করে যেতে পারে। আপার বাউন্ডের ডেফিনেশন কি? আপার বাউন্ডের ক্ষেত্রে কি আপার বাউন্ড হয়? 1 আপার বাউন্ড। কেন? কারণ সেটের সমস্ত এলিমেন্ট একের থেকে ছোট বা সমান। হাফ কেন আপার বাউন্ড হবে না? কারণ সেটের একটা এলিমেন্ট হাফের থেকে বড়, তো অনেক এলিমেন্ট বড় তো। তাহলে মনে রাখবে,
ওয়ানটা হচ্ছে এই সেটের লিস্ট, ইজ দ্য লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমম সোজা কথায়। আর কে বলতে পারে এর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড? জিরো। জিরো। লোয়ার বাউন্ড আছে বুঝতে পেরেছো, এন্ড জিরো ইজ দ্য গ্রেটেস্ট। এগুলো তো সকলেই মোটামুটি জানো কম বিস্তরে। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাহলে লোয়ার বাউন্ড হচ্ছে জিরো, এবং আরো সব এগুলো সব লোয়ার বাউন্ড নেগেটিভ গুলো, কিন্তু জিরো হচ্ছে সব থেকে গ্রেটেস্ট। আচ্ছা, তাহলে আপার বাউন্ড আছে, লোয়ার বাউন্ড আছে, লিস্ট আপার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তাহলে কি বলতে পারি এসটা বাউন্ডেড? তাহলে এই যে ক্লোজ ইন্টারভাল সেটা বাউন্ডেড বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সুপ্রিমাম, হ্যাঁ এইভাবে লেখা হয় কোন একটা সেটের লিস্ট আপার বাউন্ডকে, এইভাবে লেখা হয় সুপ্রিমাম, এসইউপি সুপ্রিমাম। মানে সুপ্রিমাম মানে তো লিস্ট আপার বাউন্ড, সেটাকে সংক্ষেপে এসইউপি বা এলইউবি। আর এই সেটের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড সেটাকে লেখা হয় ইনফিমাম, ইনফিমাম মানে আইএনএফ জিরো, মনে থাকবে। সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড, সেটাকে এসইউপি দিয়ে লেখা হয়। আর ইনফিমাম মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সেটাকে আইএনএফ দিয়ে লেখা হয়। এবার কে বলতে পারে এই যে যেই সেটটা নিচ্ছি সেই সেটটার সুপ্রিমাম আর ইনফিমাম কত থাকলে, যদি থাকে তো বলো। ওপেন 01। জিরোটা ইনফিমাম আর ওয়ানটা সুপ্রিমাম। তার মানে এই যে সেটটা না, এই সেটে আবার কিন্তু জিরো আর ওয়ান নেই, জিরো আর ওয়ানের মাঝখানে আছে। তাও দেখো তো কি বলতে পারি, এসটা বাউন্ডেড হবে না, এর আপার বাউন্ড থাকবে না? তাও এসটা বাউন্ডেড। ওয়ান কি আপার বাউন্ড কি না একটা? এস এর সমস্ত এলিমেন্ট একের থেকে ছোট, ওয়ান তাই আপার বাউন্ড। হ্যাঁ 1.1ও হতে পারে, 2ও হতে পারে, আমি একটা নিলাম। আর জিরো তার একটা লোয়ার বাউন্ড, কারণ সেটের সমস্ত এলিমেন্ট জিরোর থেকে বড়। লোয়ার বাউন্ডের থেকে সেটের এলিমেন্ট গুলো বড় বা সমান হতে হবে, আর আপার বাউন্ডের থেকে সেটের এলিমেন্ট গুলো ছোট বা সমান। কে বলতে পারে কোনটা সব থেকে ছোট আপার বাউন্ড এই সেটের? অনেক আপার বাউন্ড আছে, সব থেকে ছোট ওয়ান। 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 আর এই সেটের সব থেকে বড় লোয়ার বাউন্ড, বড় এই যে আরো সবাই লোয়ার বাউন্ড, বড় হচ্ছে জিরো। হ্যাঁ ওকে ঠিক আছে, এইবার দেখি চলে আসো। সেটটাকে নিলাম ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 শিখে এসেছি আমরা। বলো এই সেটের আপার বাউন্ড কে? ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 চলছে তীর চিহ্ন। কে বলতে পারে এই সেটের আপার বাউন্ড কে? একটা আপার বাউন্ড বের করে দাও। নেই আপার বাউন্ড। এর আপার বাউন্ড বলা নেই, যাবে না। এই সেটের আপার বাউন্ড নেই, সত্যি আপার বাউন্ড নেই। কেন? কারণ তুমি যেই সংখ্যাকেই নেবে, তোমার যদি মানে 5 একটা আপার বাউন্ড, 5-এর থেকে বড় সেটের এলিমেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে আপার বাউন্ড মানে কি সেটের সমস্ত এলিমেন্ট তার থেকে ছোট হতে হবে। তুমি কিছুতেই আপার বাউন্ড ফাইনাইটলি এক্সিস্ট করাতে পারবে না। হ্যাঁ এবার অনেকে বলে স্যার ইনফাইনাইট, ইনফাইনাইট কিন্তু ফাইনাইটলি এক্সিস্ট করছে না, সেটা কি জানি না। তাহলে এস এর কোনো আপার বাউন্ড নেই, লোয়ার বাউন্ড আছে এস এর? হ্যাঁ আছে, ওয়ান। ওয়ান। কারণ সেটের সমস্ত এলিমেন্ট দেখো ন্যাচারাল নাম্বার গুলো একের থেকে বড় বা সমান, তাহলে এক হচ্ছে তার লোয়ার বাউন্ড। হ্যাঁ তুই যে জিরো বলো তাও হবে, জিরো তার লোয়ার বাউন্ড। তার মানে লোয়ার বাউন্ড হচ্ছে সেটের সমস্ত এলিমেন্ট থেকে ছোট বা সমান হতে হবে। তাহলে ওয়ান হচ্ছে ন্যাচারাল নাম্বারের একটা লোয়ার বাউন্ড। তাহলে আপার বাউন্ড নেই, লোয়ার বাউন্ড আছে, তাহলে এটা কি হবে? শুধু বাউন্ডেড বিলো। বিলো, বাউন্ডেড বলতে পারবো না। যাই হোক, কে বলতে পারে লোয়ার বাউন্ড আছে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কোনটা? ওয়ান। ওয়ান হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। ওকে ক্লিয়ার, পরিষ্কার বিষয়টা। কোনো একটা সেটকে নিলাম এমটি ফাই, কেউ বলতে পারবে এর আপার বাউন্ড কে আছে কি নেই? ফাই কেউ নেই, ফাক্কা। কিছুই নেই তো। আছে সমস্ত লোয়াটা তো রিয়েল বলা যাবে নাম্বার। না। হ্যাঁ বলা যাবে না। বলছে এমটি সেট হচ্ছে সব সময় বাউন্ডেড। কেন জানো অভিক? ঠিকই তো বলছিলে, থেমে গেলে কেন বলো। যে কোনো সেটের এটা সাবসেট, সেই জন্য। যে কোনো সংখ্যাই তার আপার বাউন্ড। যদি বলে স্যার যে কোনো সংখ্যা আপার বাউন্ড, তার মানে যে কোনো সংখ্যা আপার বাউন্ড কি করে? আপার বাউন্ডের ডেফিনেশন কি? সেটের সমস্ত এলিমেন্ট আপার বাউন্ডের থেকে ছোট বা সমান। তাহলে ধরো ওয়ান এই সেটের একটা আপার বাউন্ড, কেন? কারণ সেটের সমস্ত এলিমেন্ট একের থেকে ছোট বা সমান। যদি বলো স্যার ফাইভ সেটের সমস্ত এলিমেন্ট একের থেকে ছোট, ফাইভ সেটে তো কোনো এলিমেন্ট নেই, একদম কোনো এলিমেন্ট নেই, মানে কোনো এলিমেন্টই দেখানোর দরকার নেই। তার মানে যে কোনো এলিমেন্টই তার আপার বাউন্ড, যে কোনো এলিমেন্টই তার লোয়ার বাউন্ড। এগুলো লজিক্যালি বুঝতে হবে বিষয়টা।
এস সেটটা হচ্ছে সবসময় বাউন্ডেড যদি এসটা ফাই হয়, তাহলে ফাই ইজ অলওয়েজ বাউন্ডেড, মনে রাখতে পারবে। কারণ বিকজ কি, কেন বাউন্ডেড সবসময়, বিকজ বলো, এভরি রিয়াল নাম্বার, যে কোনো রিয়াল নাম্বার নাও, পজিটিভ নাও নেগেটিভ নাও, যা তোমার ইচ্ছে, is an upper bound as well as a lower bound of phi। তাহলে phi এর আপার বাউন্ডও আছে, লোয়ার বাউন্ড আছে, সবাই তার আপার বাউন্ড, সবাই তার লোয়ার বাউন্ড। তাহলে বলো গ্রেটেস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কি হবে? হুম, বলো সুপ্রিমাম ফাই কি? আর হয়ে যাবে এই সুপ্রিমিয়াম ফাই। সুপ্রিমিয়াম তো সুপ্রিমাম মানে যত আপার বাউন্ড আছে তার মধ্যে লিস্ট, কে লিস্ট, সে সব থেকে লিস্ট ছোট আপার বাউন্ড। এক্সিস্ট করছে না দুটোই। একদম, ডু নট এক্সিস্ট। কেন বলো তো? কারণ যখনই সবাই তার আপার বাউন্ড হচ্ছে, সবাই তার আপার বাউন্ড, ছোট কি করে খুঁজবো আমি? -1ও তার আপার বাউন্ড, -2ও তার আপার বাউন্ড, -3 তার, সমস্ত রিয়াল নাম্বার আপার বাউন্ড হলে আমি কি করে বুঝবো কোনটা সব থেকে ছোট রিয়াল নাম্বার? আমরা জানি কোনটা সব থেকে ছোট রিয়াল নাম্বার। বা সবাই যদি তার লোয়ার বাউন্ড হয়ে যায়, তাহলে কোনটা সব থেকে তার বড় লোয়ার বাউন্ড জানি। তাহলে এরকম উদাহরণ দেয় পরীক্ষাতে, এরকম কোশ্চিন আসতে পারে এমসিকিউতে, যে ফাইয়ের সুপ্রিমাম ইনফিমাম কি এক্সিস্ট করে না। বা এরকম বলতে পারে ইন্টারভিউতে, যে এমন একটা সেটের উদাহরণ দাও তো যার আপার বাউন্ড লোয়ার বাউন্ড আছে অথচ তার সুপ্রিমাম ইনফিমাম নেই। বলবে ফাই, ফাই ছাড়া আর কেউ হবে না, শুধু ফাই হবে। হ্যাঁ, তাহলে ফাই ইজ দ্য অনলি সেট where supremum and infimum do not exist, হ্যাঁ, but the set has upper bound and lower bound, whereas the set has upper bound and lower bound but still the supremum and infimum do not exist, এটা বলতে হবে। 5, এবার এরকম একটা সেট দিই, দেখি পারো কিনা। 1, হাফ, 1/3, 1/4, 1/5, কে বলতে পারে? ছবি আঁকবো, ছবি আঁকবো সেটটার। 1, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7, 1/8, 9, 10, 11, 12, চলছে চলছে চলছে। বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। কি হবে তার আপার বাউন্ড? একটা আপার বাউন্ড বলে দাও ঝট করে। থাকবে কি থাকবে না? হ্যাঁ, বাউন্ডেড হবে ওয়ান। ওয়ান হবে। 1 হবে, তাহলে 1 ইজ অ্যান আপার বাউন্ড। ভেরি গুড, ঠিক বলছো সবাই। লোয়ার বাউন্ড থাকবে না, তাই তো? না, বাউন্ডেড বিলো জিরো, কেন? একটা লোয়ার বাউন্ড। 0 লোয়ার বাউন্ড হবে তো? 0 একটা লোয়ার বাউন্ড হবে না, কারণ সেটের সমস্ত এলিমেন্ট দেখো 0 থেকে বড় তো। তাহলে এই সেটের আপার বাউন্ডও আছে, লোয়ার বাউন্ডও আছে, তার ফলে এস কি হবে? বাউন্ডেড সেট। বাউন্ডেড সেট, এস ইজ বাউন্ডেড। যাই হোক, আপার বাউন্ড আছে, সুপ্রিমাম বলো, সুপ্রিমাম, এই সেটের সুপ্রিমাম সব থেকে ছোট আপার বাউন্ড কে? ওয়ান। 1। আর সব থেকে বড় লোয়ার বাউন্ড 0, মনে রাখতে জিরো। পারবে? এবার একটু একটু অন্য টাইপের দিব, দেখি তো। এবার নিজেরা করো, অনেকক্ষণ ধরে আমি বলে যাচ্ছি। -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n, এইভাবে দিলাম, যেখানে n গুলো ন্যাচারাল নাম্বারে। কে বলতে পারে এই সেটের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কি হবে? আগে সেটটা বলো। -1 হোল টু দি পাওয়ার n আর ইন্টু n, মানে পাওয়ার এ না, হ্যাঁ, এটা কিন্তু ইন্টু। পাওয়ার এ হচ্ছে -1 এর পাওয়ার n ইন্টু n। দেখি তো সেটে কারা আছে, কে বলতে পারে? n এর এক এক করে মান বলো, n কোথায় আছে? ন্যাচারাল নাম্বারে। n এর এক এক করে মান বলো, এদের মান 1 হলে কত হবে গো? -1। 2 হলে? টু। 2, কেন বুঝতে পেরেছো? -1 এর পাওয়ার 2 আর সঙ্গে 2। 3 হলে? -3। 4 হলে? 5 হলে? মানে ইভেন্ট গুলো পজিটিভ 6 আর হলে? আউট গুলো নেগেটিভ। হয়ে গেল। তাহলে বলো এবার এই সেটের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কি? নেই, বাউন্ডেড মানে নয় সেটটা। কেন? সেটে কি আছে? -1 আছে, 2 আছে, -3 আছে, 4 আছে, তারপর -5, আবার এইদিকে হবে, আবার 6। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে বলছে সেটে সবাই থাকবে, এই সেটে কোনো ছোট বা বড় এলিমেন্ট পাওয়া যাবে না। কথাটা বুঝতে পারছো? সেটে
কোনো ছোট বা বড় এলিমেন্ট পাওয়া যাবে না। তাহলে কি বলতে পারবো আমরা, এই সেটের না আপার বাউন্ড আছে না লোয়ার বাউন্ড আছে। এস হ্যাজ নাইদার আপার বাউন্ড নর লোয়ার বাউন্ড, কোনো বাউন্ড নেই, কিচ্ছু নেই আর। তাহলে এরকম একটা সেট দেখলাম যেখানে কোনো বাউন্ড নেই, এমন সেট দেখলাম যেখানে দুটো করে বাউন্ড, এরকম সেট দেখলাম যেখানে লোয়ারে আছে আপার নেই, এরকম দেখলাম যেখানে আপার লোয়ার সবই আছে কিন্তু তার সুপ্রিয়াম ইনফিয়াম নেই। আর এই সেটটা, আচ্ছা তো বলে দিলাম মোটামুটি, আর দরকার নেই, ছেড়ে দাও, সবই মোটামুটি বলেছি, আর অত ইয়ে করতে হবে না। এবার চলে আসি কমপ্লিটনেস প্রপার্টি, এটা দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? নাকি না পরের দিন করাবো? ছেড়ে দাও, আজকে এই অবধি ছেড়ে দাও, হ্যাঁ 10টা বেজে গেছে, থাক। পরের দিন কমপ্লিটনেস প্রপার্টিটা বলে তারপরে কমপ্লিটনেস প্রপার্টি আলোচনা। আপাতত এটা বুঝতে পারছো যা বোঝালাম? কমপ্লিটনেস প্রপার্টিটা নেক্সট দিন আমরা করবো, ঠিক আছে? এই অবধি এটা করালাম আজকে, সেই সমস্ত প্রপার্টিগুলো তার একদম ছকের মতো হয়ে গেল। কিন্তু ন্যাচারাল নাম্বারের দুটো প্রপার্টি, ওয়েল অর্ডারিং, ইন্ডাকশন, মানে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, তারপরে জেড এর ওরকম কোনো বিশাল প্রপার্টি নেই, বিশেষত্ব কোনো প্রপার্টি নেই। রেশনাল নাম্বারের তিনটে, অ্যালজেব্রিক, অর্ডার আর ডেনসিটি। রেশনালের তিনটে, রিয়ালের পাঁচটা, অ্যালজেব্রিক, অর্ডার, ডেনসিটি আছে, পাশাপাশি কমপ্লিটনেস আর আর্কিমিডিয়ান। তার কমপ্লিটনেসটা এখনো বলিনি, সেটা বলার জন্যই আজকে এত কিছু লেখালাম। এবার নেক্সট দিন আমরা কমপ্লিটনেস প্রপার্টিটা বলবো, তারপরে আমরা আর্কিমিডিয়ানে চলে যাবো। আর কমপ্লিটনেস থেকে কিছু অঙ্ক আছে, কিছু থিওরেম মানে প্রপার্টি আকারে বলবো, ঠিক আছে? প্রমাণ করাবো না কিছু, আর কিছু অঙ্ক করাবো, কারণ ওই জায়গা থেকে অঙ্ক আসে। ওকে, বোঝা গেল? তাহলে আজকে রিয়াল অ্যানালিসিস লেকচার 1 কমপ্লিট।